সহ্য করতে পারবি তো? আজকে একটু ট্রেলার দেখাবো তোকে, সবার কাছে বলে বেড়াস আমি তোকে কষ্ট দেই। আজকে এসব বলার শাস্তি তুই পাবি। খুব তো বিয়ের শখ তোর, তাই না? এত শখ তোর আসে কোথা থেকে শুনি? মেঘের হাত নাচাড়ায় মেঘ কপাল ভাঁজ করে ঠোঁট উল্টিয়ে বলে, হুম। আপনি অসুস্থ, রেস্ট নিন। আপনি কি বলেন আমি সেটা বুঝি না। আমার হাত ছাড়ুন, আমি চলে যাব। মেঘের কথা শুনে মাহিন টান দিয়ে নিজের ওপর নিয়ে মেঘের দুই বাহু ধরে পাশে শুয়ে মাহিন মেঘের উপর হয়, কিন্তু মেঘকে টাচ করছে না, তবে মেঘকে উঠতেও দেবে না। এমন ভাবে করে মেঘের মুখ বরাবর মাহিন নিজের মুখ রাখে। মাহিন ভাইয়ের এই কর্মকাণ্ডের মেঘের বুকের ধুকপুকানি অনেক বেড়ে গিয়েছে। এই বুঝে হৃৎপিণ্ড বুক ফেটে বেরিয়ে আসবে। মেঘ চোখ বড় বড় করে মাহিন ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এই বুঝে চোখ দুটি কোটর ছেড়ে বেরিয়ে আসবে। মাহিন দুষ্টামির হাসি দেয়, তা দেখে মেঘ কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে যেতে 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 আমাকে যেতে দিন প্লিজ মাহিন ভাই। বাকি কথা বলতে না দিয়ে মাহিন আঙুল দিয়ে মেঘের ঠোঁটে রেখে মেঘকে চুপ করিয়ে দিয়ে মাহিন বলে, বড্ড বেশি কথা বলিস তুই। আমি তোকে যেতে দিব না, দেখি কিভাবে যাস তুই। হঠাৎ মেঘের ঠোঁটে মাহিন ভাইয়ের হাতের ছোঁয়া পেয়ে মেঘের সারা শরীর যেন বরফের ন্যায় জমে যায়। একদিকে যেমন সারা শরীরে শিহরণ হয়ে যায়, অন্যদিকে সারা শরীর কাঁপছে মেঘের। এর আগেও মেঘের সাথে এমন হয়েছে, তবে আজ যেন অন্যরকম। কেননা এর আগে মাহিন ভাই তাকে ছুলে মেঘের শরীর কেঁপে উঠল, আজ যেন আরো বেশি সেটা। মাহিন এই অবস্থা মেঘের কপালে আর গলায় হাত দিয়ে ভ্রু কুঁচকে বলে, কিরে, তোর তো জ্বর আসেনি, তাহলে কাঁপছিস কেন? আর শীত পড়েছে ঠিকই, কিন্তু আমার রুমে তো হিটার আছে, তো কাঁপছিস কেন? মেঘ বারবার মাহিনের ছোঁয়ায় আজ কেঁপে কেঁপে উঠছে। মেঘ কাঁপা কাঁপা গলায় আবারও বলে, জানি না আমি, আপনি প্লিজ ছাড়ুন আমায়। ও আচ্ছা, এবার বুঝলাম কেন মেঘবতীর এই অবস্থা। মাহিনের মুচকি হাসিতে যেন মেঘের অশান্ত মন শান্ত হয়ে যায়। মাহিন মেঘের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার এতটুকু জ্বালানিতে তোর এই অবস্থা, তাহলে একবার ভাবতো আরো জ্বালালে তোর কি হবে। কথাটা বলে মাহিন মাথা উঠিয়ে মেঘের কপালে আঙুল রেখে তারপর নাক, তারপর ঠোঁট, তারপর থুতনিতে এনে থুতনিটা ধরে মাহিনের দিকে করে। মেঘ লজ্জায় লাল হতে শুরু করেছে। মাহিন ধীরে ধীরে মেঘের ঠোঁটের দিকে এগোচ্ছে। মেঘের ঠোঁট জোড়া কাঁপছে। মেঘের লজ্জা আরো বেড়ে যায়। চোখ একদম জোরে বন্ধ করে চেপে ধরে। মাহিনের নিঃশ্বাস মেঘের মুখের ওপর পড়ছে। মেঘের সারা শরীর বারবার কেঁপে কেঁপে উঠছে। এই জ্বালাতন মেঘকে শিহরিত করছে বারবার। মেঘের অবস্থা দেখে মাহিন হেসে মেঘের উপর থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে টি শার্ট চেঞ্জ করে একটা ছাই কালারের টি শার্ট পরে নেয়। মেঘ যখন বুঝতে পারে তার কাছে কেউ নেই, পিড়পিড় করে চোখ মেলে মাহিন ভাইকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত হয়। বুকে থুকপোকানি এবার একটু কমতে শুরু করেছে। মেঘ মনে মনে ভাবে, এই খাটাস ব্যাটার একটু বিশ্বাস নেই, আবার না জানি কি করে বসে। আমি বাবা পালাই। মেঘ দ্রুত উঠে ভয়ে দৌড় দিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। মাহির মেঘের কর্মকাণ্ড থেকে হাসছে। মেঘ দরজায় গিয়ে থেমে পেছন দিকে ফিরে দেখে তার মাহিন ভাই বেলি ফুলের কড়া পারফিউমটা গায়ে দিচ্ছে। মেঘ একটা নিঃশ্বাস নেয়, তারপর একটু অভিমানী কণ্ঠে বলে, আমার ওপর রাগ করে নিজের ক্ষতি করবেন না, দরকার হলে আমাকে শাস্তি দেবেন, তবু আমাকে এভাবে কষ্ট দিয়েন না প্লিজ। কেননা আপনি হয়তো রেগে নিজের ক্ষতি করেন, তবে সেটা আমাকে কষ্ট দেয়। আমার দম বন্ধ হয়ে আসে আপনাকে অসুস্থ দেখলে। কথাটা বলে মেঘ চলে যায়। মাহির আয়নায় কিছুটা দেখতে পায় মেঘের চোখে পানি ছলছল করছিল। মেঘ যখন কথাগুলো বলছিল, মাহিন ঘড়িটা হাতে নিয়ে সেটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কখনো যদি পারতাম তোর খোপায় বেলি ফুল দিয়ে তোকে ভালোবাসি বলতে, কখনো যদি পারতাম তোর চোখের কান্না মুছে দিয়ে তোকে ভালোবাসি বলতে, কখনো যদি পারতাম কোনো পড়ন্ত এক বিকেলে তোর হাত ধরে একসাথে চলতে, কখনো যদি পারতাম তোকে ভালোবাসি মেঘ, তোকে পারবো না আমি ভুলতে, কখনো যদি পারতাম তোর সাথে বৃষ্টিতে ভিজে তোর প্রেমের আগুনে জ্বলতে। কি করব বল, আমি নিজেও জানি না তোকে আমি নিজের করতে পারবো কিনা। যতই দিন যাচ্ছে সবটা যেন অনিশ্চিত লাগছে, নিজের উপর বিশ্বাস হারাচ্ছি। বিকেলে একটু বাইরে গেলেও বেশি দূর যায়নি মাহিন, রাব্বিকে নিয়ে ফিরেছে। সন্ধ্যা হয়ে গিয়েছে। মাহিন আর রাব্বি পুকুর পাড়ে তেঁতুল গাছতলায় বসে আছে। মাহিনের শরীর কিছুটা ঠিক হলেও বাইরে যাওয়া আপাতত কিছুদিন নিষেধ আছে। প্রয়োজন ছাড়া যাওয়া যাবে না, তবে কাছাকাছি কোথাও যেতে পারবে।
শীত পড়েছে, গ্রামের দিকে হাওয়ায় মোটামুটি ঠান্ডা লাগছে। দুজনেই শীতের কাপড় পরে আছে, তবে মাহিন একটু পাতলা ধরনের পড়েছে। চারদিকে কুয়াশা পড়তে শুরু করেছে। রাব্বি এদিক সেদিক তাকিয়ে বলে, ভাই তুই আর কোনো জায়গা পেলি না? তোর এই জায়গাতেই নিয়ে আসতে হলো, তাও আবার এই সময়। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। আমি আরো ভাবলাম ভয়ে তোর শরীর গরম হয়ে যাবে, কিন্তু তোকে যে জন্য আনছি সেটা শোন। আমি মেঘের উপর রাগ করে সেদিন বাইক নিয়ে বের হয়েছিলাম, খুব রাগ উঠছিল। তুই তো এটাই করবি, শুধু শুধু রাগ করবি, নিজের ক্ষতি করবি, আর মেঘকে কষ্ট দিবি, কাঁদাবি। এছাড়া আর কি তোর কিছু আছে নাকি? তুই নাকি কাকে কথা দিয়েছিস, তো মেঘকে মুক্তি দে, তাই তো হয়। আমি যে মেঘবতীর মায়ায় আসক্ত রে। রাগ তোর কথা, শুধু শুধু ওকে কাঁদাস তুই। তাছাড়া কি এত বড় একটা অ্যাক্সিডেন্ট করিস তুই? যদিও শুনেছি ওই ছেলেরা এই কাজ করেছে, কিন্তু রাগ করে তো তুই বাড়ি থেকে চলে গিয়েছিলি নাকি? মাহিন শুনে হাসতে থাকে। মাহিনের হাসি থেকে রাব্বি বোকার মতো তাকিয়ে থেকে বলে, তোরে কি আমি জোকস শুনাইছি? তুই এভাবে হাসছিস কেন? আমার খুব রাগ উঠেছিল, আর আমি ইচ্ছা করে গাছের সাথে গিয়ে মেরে দিয়েছিলাম, নইলে রোডে অ্যাক্সিডেন্ট করে ছিটকে ওখানে গিয়ে পড়লাম কিভাবে। মেঘের উপর রাগ উঠলেও অ্যাক্সিডেন্টের মুহূর্তে মনে হলো মাহমুদাকে এ বাড়িতে প্রবেশ করানোর এটাই সুযোগ। তাই এক ঢিলে দুই পাখি, একদিকে রাগও গেল, অন্যদিকে ওকে এই বাড়িও আনা হলো। তুই কি পাগল নাকি অন্য কিছু? তুই কি আমায় নতুন চিনছিস নাকি? দে সিগারেট দে, ঠান্ডা লাগছে। রাব্বি সিগারেট এগিয়ে দেয়। দুজন আড্ডা দিতে থাকলে একটু পরে সে নিলয়ও যোগ দেয়। তিনজন মিলে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর মোবাইলে দেখে প্রায় 9টা বেজে গিয়েছে। রাব্বি এবার ফেরার কথা জানায়, কেন শীতের সময় রাত 9টাও অনেক রাত মনে হয়। তারপর শীত বেশি পড়তে শুরু করেছে রাত বাড়ার সাথে সাথে। মাহিন রাব্বিকে জোর করে খেয়ে যাওয়ার জন্য, কিন্তু রাব্বি বাড়ি চলে যায়। নিলয় আর মাহিন একসাথে বাসায় ঢুকতেই খাবার টেবিলে বসে থাকা মঞ্জুর চৌধুরী বসতে বসতে বলে, এই অবস্থায় কোথায় গিয়েছিলে এতক্ষণ? বড় আব্বু, আমরা ওই পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলাম। পুকুর পাড়ের কথা শুনতেই বৃষ্টি, বর্ষা, মেঘ তিনজনেই ভয়ে চোখ বড় বড় করে, কেননা ওরা ভূতে ভয় পায়। এরপর সবাই মিলে একসাথে খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। আজ শুক্রবার সকালবেলা সবাই তৈরি হয়েছে আঞ্জুম চৌধুরীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মাহমুদা আগে থেকে সেখানে আছে। কিছুক্ষণ পর সবাই পৌঁছে গিয়েছে। সব ভাই বোন একসাথে বসে গল্প করলেও মাহিন রান্নাঘরের পাশে বসে আছে। আঞ্জুম চৌধুরীর হাতের পায়েস মাহিনের সব থেকে বেশি পছন্দের। আঞ্জুম চৌধুরী, মরিয়ম বেগম এবং সাজেদা বেগম মিলে রান্না করছে, তবে পায়েসটা একান্তই আঞ্জুম চৌধুরী বানাবে। মাহিনকে বসে থাকতে দেখে আঞ্জুম চৌধুরী হেসে বলে, কিরে, তোরে না ঘরে যাইতে কইলাম, ওদের সাথে গিয়ে বস। ফুপুমণি, তুমি তো জানো তোমার হাতের পায়েস রান্না করাও যেন আমার ধৈর্যের পরীক্ষা মনে হয়। যতক্ষণ না হয় ততক্ষণ ঠিকভাবে থাকতে পারি না, এখানে বসে না খেয়ে শান্তি পাই না। আর এখন তো ভাগ বেড়ে গিয়েছে, তাই কারো বিশ্বাস নেই। ভাব বেড়ে গিয়েছে মানে? আগে তো আমি একাই ছিলাম, তারপর নিলয়, সাদিয়া, মেঘ, এখন আবার মাহমুদা। তুমি বরং আমাকে দিবে। আর এটা ভুলেও বলবা না যে তুমি পায়েস বানিয়েছো, শুধু আমিই খাবো। আজ কতদিন খাই না, আসার পর থেকে এটা ওটা নিয়ে ব্যস্ত থাকো, তার উপর এখন শীত। এখন তো আমার সিজন, তোমার হাতের পায়েস, আমার ডার্লিংয়ের হাতের দুধ চিতই পিঠা, ছোট আম্মুর হাতের ভাপা পিঠা, আর ছোট ফুপু মনির হাতের পুলি পিঠা। এছাড়া যেন শীত আমার চলেই না, এখনই তো আমার সিজন। তা তো হবেই। আম্মা যখন সবই বানাতে পারেন, সেখানে নবাবজাদারা এক একজনের হাতে এক এক রকমের খেতে হবে। ফাজিল একটা। মরিয়ম বেগমের কথা শুনে মাহিন হাসতে শুরু করে। এমন সময় আইমান আর তাসনিয়া এসে হাজির হয়। তার সাথে জিনিয়া এবং আকাশও আছে। আইমান ও তাসনিয়াকে দেখে সবাই মুখ খুশি হয়। আইমান মুখে হাসি নিয়ে বলে, বাড়িতে গিয়ে দেখি কেউ নেই, বলল সবাই সকাল সকাল বড়াপুর বাসায় আসছে সবাই, তাই আমিও চলে আসলাম বড়াপুর বাসায়। আঞ্জুম চৌধুরী খুব খুশি হয়ে সবাইকে ভেতরে ডেকে নেয়। মাহিন আইমানকে বলে, মামা ভালোই হয়েছে এসেছো, কত বছর আমরা বারবিকিউ করি না, আজ কিন্তু করব বাড়ি গিয়ে। অবশ্যই, কেন না মাহিন? সবাই ভেতরে যায়। সেই ফাঁকে মাহিন রান্নাঘরে ঢুকে চুপি চুপি পায়েস খেতে বসে যায়। সাদিয়া হইচই শুনে নিচে নেমেছিল, কিন্তু মাহিনকে রান্না করে দেখে অবাক হয়ে চুপি চুপি সেখানে যায় দেখার জন্য। সাদিয়া মাহিনকে লুকিয়ে খেতে দেখে দৌড়ে গিয়ে সবাইকে বলে দেয়।
সবাই শুনে দৌড়ে চলে আসে। ততক্ষণে মাহিন তারটা খেয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। বাকিরা মন খারাপ করে চলে যেতে থাকলেই সাজেদা বেগম ডাক দিয়ে বাকিদের জন্য খেতে দেয়। মা দেখো না, এখনো যেন ছেলে মেয়েগুলো সেই ছোটবেলাতেই আছে। এই জন্য মানুষ বলে ছেলে মেয়ে হয়তো বড় হোক, পরিবারের কাছে তারা ছোটই থেকে যায়। সাজেদা বেগম মেয়ের কথায় সায় দেয়। দুপুরে ছেলেরা সব নামাজ পড়তে যায়। নামাজ পড়ে এসে সব ঘুরতে যাবে, তারপর সেখান থেকে মাহিনের বাসায় যাবে। কত যে এই নামাজ পড়ে ঘুরতে যায়। মাহিন, আইমা, নিলয় আলাদাভাবে ঘুরলেও মেঘ আজ খুশি মাহিন ভাইকে সুস্থ দেখে। আর সেই সাথে আকাশ কয়েকটা ফুল, তারপর একজোড়া কাচের চুড়ি, যেটা মেঘ নিতে না চাইলেও জোর করে দিয়ে দিয়েছে। আকাশ মেঘকে সময় দিচ্ছে। মেঘের মন যেন ততই আজ ভালো হচ্ছে। আজকে বিকেলটা সবার খুব সুন্দর যায়। রাতে বারবিকিউ করার জন্য আয়মা, নিলয়, মাহিন, সাব্বি, রাব্বি ওরা মিলে আয়োজন করেছে। বাড়ি ভর্তি লোকজন আজ। মেঘের হাত ধরে টেনে আকাশ ছাদে নিয়ে গিয়েছে। মেঘ বলে ওঠে, আমাকে এখানে কেন নিয়ে আসলে আকাশ? তোমাকে কিছু বলার আছে মেহজাবিন। সেটা তো নিচেও বলতে পারতে। না, আলাদা বলতে চাই। আর সেটা হলো মেহজাবিন, তুমি হয়তো মাহিন ভাইয়াকে ভালোবাসো, কিন্তু উনি তো তোমাকে ভালোবাসে না। জানো জানো মেহজাবিন, কবে তোমার প্রেমে পড়ে গিয়েছি নিজেও জানি না। তবে একটা কথা বলি, আমি যতবার তোমাকে কাঁদতে দেখেছি ততবার নিজের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে গিয়েছে। বারবার ইচ্ছে হয়েছে তোমার চোখ থেকে যেন একটু পানিও আর পড়তে না দিই। ভীষণ ভালোবেসে ফেলেছি তোমায়। আমি বেশি কিছু বলতে পারি না, যা বলি সোজাসুজি বলি। আজও তাই আমি তোমার চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দিতে চাই না মেহজাবিন। একটিবার আমায় ভালোবেসে দেখো, তোমার পাশে ছায়া হয়ে থাকবো। তোমার জীবনে কষ্টের ছায়াও আমি আসতে দিব না। আমি বেঁচে থাকতে নিজের জীবন শেষ করে দিব মেহজাবিন। প্লিজ আমায় ভালোবাসো, নয়তো আজ এখানেই আমার জীবন সমাপ্ত করে দিব। তোমাকে পাবো, না হয় নিজেকে হারাবো আজ। আকাশ এই কথা বলে একটা ব্লেড বের করে হাতে রাখে। মেঘ এটা থেকে খুব ভয় পেয়ে যায়। কি করবে কি বলবে কিছু বুঝতে পারছে না। মেঘ ভয়ে ভয়ে বলে, আকাশ, তুমি সবই জানো, তারপরেও এমন বোকামো কাজ তুমি করতে পারো না। তুমি ভালো করেই জানো আমি মাহিন ভাইয়াকে ভালোবাসি। তাই এখন যদি তুমি ভয় দেখিয়ে জোর করে এটা করবে, তাহলে সেটা আরো সম্ভব না আকাশ। একথা বলে মেঘ নিচের দিকে আসতে লাগবে। এমন সময় সিঁড়ির পাশে দাঁড়িয়ে সব শুনছিল মাহিন, আর মুস্কি আসছিল। মাহিন মেঘের আশা বুঝতে দেখে দ্রুত চুপি চুপি নিচে নেমে চলে আসায়। মূলত মাহিন আকাশকে না পেয়ে খুঁজতে এসেছিল। প্রথমে ছাদে কিছুটা রাগ উঠলেও পরে মেঘের কথা শুনে শান্ত হয়ে যায়। মাহিন নিচে চলে যায়। মেঘ ছাদে দরজার কাছে আসতেই আকাশ মেহজাবিন বলে আবার ডাক দেয়। মেঘ পেছন ফিরে তাকাতেই আকাশ বলে ওঠে, মাহিন ভাইয়া যদি তোমায় না ভালোবাসে? কথাটা শুনতেই মেঘের বুক কেঁপে ওঠে। কারণ মেঘ যতই মাহিনের পিছু পিছু তার ভালোবাসা প্রকাশ করে বেড়াক না কেন, আজ অব্দি মাহিন কিছুই প্রকাশ করেনি। মেঘের হার্টবিট বেড়ে গিয়েছে আকাশের কথা শুনে। তবে কি সত্যি মাহিন ভাই তাকে ভালোবাসে না, নাকি মাহিন ভাই অন্য কাউকে ভালোবাসে আর তাকে বোনের নজরে দেখে? মেঘ এসব কথা ভাবছে। আকাশ ডাক দিয়ে মেঘের ধ্যান ভাঙায়। মেঘ কাঁপা কাঁপা গলায় বলে, এটা কখনোই না, মাহিন ভাই আমাকে ভালোবাসে। আকাশ ব্লেড ফেলে দিয়ে বলে, যদি না বাসে তাহলে তোমার আমাকে বিয়ে করতে হবে। মেঘ চোখ বড় বড় করে আকাশের দিকে তাকায়। তারপর নিচে চলে আসার জন্য রওনা হয়। আকাশ একটু হেসে পেছন থেকে বলে, আমি কিন্তু প্রমাণ করে দিব যে মাহিন ভাইয়া তোমায় ভালোবাসে না। প্রস্তুত থেকো আমার বউ হওয়ার জন্য। ওই আকাশের মাঝে যেমন মেঘের বসবাস, তেমনি এই আকাশের মাঝেও মেহজাবিন চৌধুরীর মেঘের বসবাস। দেখিনিও তুমি। বারবিকিউ করে সবাই একসাথে আড্ডা দিয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। মাহমুদা আর মাহিন ছাদে দাঁড়িয়ে আছে। মাহিন মাহমুদাকে বলে, শোন বোন আমার, তোর তো পেট পাতলা, তোর মুখ থেকে ভুলেও যেন কিছু না বের হয়, তাহলে কিন্তু সব শেষ, মনে রাখিস। মাহমুদা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। মাহিনকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মাহিন মাহমুদার কান্না দেখে বলে, কি রে, কাঁদছিস কেন তুই আবার? তোরে কি মারছি আমি? মাহমুদা মাহিনকে ছেড়ে মাহিনের মুখের দিকে তাকায়। চোখ দুটো ছলছল করছে মাহমুদার। মাহিনের কথা শুনে মাহমুদা বলে, জানো, ভাইয়া যখন শুনলাম তুমি অ্যাক্সিডেন্ট করেছো, এক মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল যেন আমার বেঁচে থাকার সম্বল বলতে আর কিছু থাকলো না। তারপর যখন তোমায় ওই অবস্থায় দেখেছি, আল্লাহর কাছে শুধু বারবার কেঁদেছি যেন তুমি সুস্থ হয়ে যাও। পাগলি একটা, আমার কিছু হবে না, ভাবিস না। তুই এখানে বস, তোর সাথে কথা আছে। মেঘের সাথে কি কি বলেছিস সেটা শুনবো। কি ব্যাপার ভাইয়া, কি শুনবে তুমি বলো তো? মাহিন মাহমুদার মাথায় বাড়ি দিয়ে কিছু না বলে দেয়।
এরপর মাহিন আর মাহমুদা বসে হাসাহাসি করে গল্প করছে। এমন সময় মাহিন মাহমুদাকে থামিয়ে হুট করে বলে, এই যে ম্যাডাম, সিঁড়িতে দাঁড়িয়ে না থেকে এখানে চলে আসেন। গতবার তো এটা ভেবে গিয়ে কাঁদিয়ে ভাসিয়েছেন। মাহমুদা কপাল ভাঁজ করে বোঝার চেষ্টা করে সেটা কে। একটু পরে তাকিয়ে দেখে মেঘ মাথা নিচু করে দুহাত সামনে দিয়ে এক করে ধরে ধীর পায়ে এগিয়ে আসে। মাহমুদা একটু জোরেই এবার মাহিনকে বলে, ভাইয়া তুই বুঝলি কিভাবে যে মেঘ আসছে? সেটা পরে বলি, তার আগে তোরে বলি, ও এমন মানুষ তোর আর আমাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভেবে নিজের বিয়ে নিজের বাপ চাচার কাছে এসে বলে গিয়েছে। তাহলে ভাব কেমন লজ্জাহীন মেয়ে আর কেমন মাথা মোটা। বলছে। আপনার শুধু বেশি বলে আপনি। আর এত ঠান্ডার মধ্যে আমার তো শীতের জামা পরেও ঠান্ডা লাগছে, আর আপনি শুধু একটা ফুল হাতার টি শার্ট পরে আছেন। মাহিন ভাই কিভাবে? ওটা ভাইয়ার আগে থেকে শীত কম লাগে, কিন্তু তার আগে ভাইয়া আগে বলো তুমি কেমনে বুঝলা যে মেঘ সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে? সেটা আমি এখন বলবো না, পরে এক সময় বলবো। এখন তোরা কথা বললে বল, নয়তো আমি রুমে চলে গেলাম। আর ওই যে তেঁতুল গাছে কে যেন বসে আছে, এসে তোদের সাথে কথা বলবে। এটা শুনতেই মাহমুদা আর মেঘ দুজনেই ভয়ে মাহিনের কাছাকাছি চলে এসে মাহিনের হাত চেপে ধরে জোরে না বলে দেয়। মাহিন দাঁত কেলিয়ে হাসতে থাকে। মাহিনের বুকে হালকা ব্যথা করছিল। মাহিন বুকে হাত চেপে ধরে বসে কথা বলছিল। মাহমুদা আর মেঘ দুজনেই বুঝতে পারে ডক্টর আগেই বলে দিয়েছিল মাঝে মাঝে ব্যথা করবে, তবে সাবধানে থাকতে হবে। মাহমুদা আর মেঘ তাই কোনো রিস্ক না নিয়ে মাহিনকে টেনে নিচে নিয়ে আসে। মাহিন নিচে রুমে ঢুকবে এমন সময় মেঘকে ডেকে বলে, তুই ছাদে কেন গিয়েছিলি আর কখন গিয়েছিলি? পড়া শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু পানি পিপাসা লাগছিল। বের হতে দেখি আপনার রুমের দরজা খোলা, কিন্তু আপনি ভেতরে নেই। তখনই ছাদ থেকে হাসার আওয়াজ আসছিল। প্রথমে ভেবেছিলাম জিনিয়া আর আপনি, পরে গিয়ে দেখি মাহমুদা আপু। তোর মাথায় শুধু এইসবই ঘোরে। দেখব পরীক্ষায় কি করিস। আর কয়েকদিন পর আমি আবার ক্লাসে যাব, তখন দেখাবো মজা। মেঘ খাটাস বলে জিভা দিয়ে বেগটি কেটে দৌড়ে নিজের রুমে চলে যায়। মাহিন হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। লাগেজটা বের করে তারপর সেখানে রাখা দুইটা ছোট পুতুল বের করে। পুতুলগুলো হাত দিয়ে মাহিন দেখে আর আনমনে হেসে ওঠে। অতীতে মেঘ আর মাহিন গ্রামের মেলায় গিয়েছে। ছোট্ট ব্যাগের খেলার সাথী মাহিন ছাড়া আর কেউ নাই। গ্রামের বৈশাখী মেলায় নিলয় মেঘ মাহিন ঘুরতে এসেছে। মেঘ আজ খুব খুশি, ঘুরে ঘুরে সব দেখছে। ভিড়ের ভেতর নিলয় আর মাহিন গল্প করতে করতে যাচ্ছে। মাহিনের হাত শক্ত করে ধরে আছে মেঘ। হঠাৎ মাহিনের হাত ছেড়ে মেঘ কোথায় দৌড়ে চলে যায়, কিন্তু মাহিন বুঝে উঠতে না পেরে নিলয়ের সাথে গল্প করতে করতে সামনে এগিয়ে যায়। কিছুদিন যাওয়ার পর যখন মাহিনের হাত ফাঁকা মনে হয়, তখন দেখে মেঘ নেই। অমনি মাহিনের যেন গলা শুকিয়ে যায়। মাহিনকে হঠাৎ এমন দেখে নিলয় তৎক্ষণাৎ জিজ্ঞেস করে কি হয়েছে। মাহিন বুঝিয়ে দেয় মেঘ নেই। অমনি দুই ভাই মেঘকে খুঁজতে ছোটাছুটি করতে থাকে। গ্রামের বড় একটা এলাকা জুড়ে বৈশাখী মেলা বসেছে, যার কেন্দ্রবিন্দু হলো মাঠের পাশের বড় বটগাছ। তাদের দূর দূরান্ত থেকে অনেক লোকের আনাগোনা। মাহিন নিলয় দুজন খুঁজতে থাকে, তবে এত মানুষের মধ্যে কিভাবে খুঁজবে, কোথায় খুঁজবে সেটা তাদের মাথায় আসছে না। আসার সময় সাজিদা বেগম দুজনকে কড়া গলায় বলে দিয়েছিলেন মেঘকে যেন দেখে রাখে, কিন্তু তা তো আর পারলো কই। দুজন খুঁজতে খুঁজতে দুজন হাঁপিয়ে গিয়েছে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। মাহিন আর নিলয় পাগল প্রায় খুঁজতে খুঁজতে। মেঘকে না পেয়ে দুজন কান্নাও প্রায় করে দেবে এমন অবস্থা। সূর্য সারাদিন তার দাপট দেখিয়ে পশ্চিম আকাশে নিজের শেষ দাপটটুকু দেখাচ্ছে। তারই কারণে পশ্চিম আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। দিন ফুরিয়ে রাতের আধারে নিমজ্জিত করার সময় এগিয়ে আসছে। আর ততই যেন দুই ভাই বসে মেঘকে আগলে রাখার ব্যর্থতার ভারে নিজেদেরকে দোষী করে যাচ্ছে। সূর্যের শেষ দাপটটুকুও শেষ আকাশে সন্ধ্যা তারা ধীরে ধীরে তাদের পরিস্থিতি জানান দিচ্ছে। মাহিন আর নিলয় বটগাছের নিচে বসে আছে। এখান থেকে বাড়ি বেশি দূর না। মেঘ বাড়ি যেতে চাইলেও তাদের ভয় কারোর সাথে মেঘ চলে গেল কিনা, এই ভয়ে যেন দুজনের কলিজা শুকিয়ে যাচ্ছে বারবার। ধীরে ধীরে চারিদিকে অন্ধকার হতে যাচ্ছে। লোকজন মেলা থেকে চলে যাচ্ছে, অথচ বটগাছের গোড়ায় বসে দুই ভাই নীরবে চোখের পানি ফেলছে মাথা নিচু করে। পরিবারে কি জবাব দেবে, কিভাবে তাদের সামনে নিজেদের দাঁড় করাবে, আর সব থেকে বড় তাদের আদরের মেয়েকে কোথায় পাবে, তারা এই চিন্তা নিগত্তেই যেন দুজনের মন বারবার হু করে কেঁদে ওঠে। লোকজন যখন কিছুটা কমে গিয়েছে, তখন মাইনে একটু মাথা উঁচু করতে দেখতে পাই দূরে একটা দোকানের সামনে হঠাৎ 7 বছরের মেয়ে দাঁড়িয়ে দোকানের দিকে তাকিয়ে আছে। মাইনের চিনতে একটুও ভুল হলো না, ওটা মেঘ।
মাহিনকে দৌড়াতে দেখে নীলয়ও দৌড় দেয়। দুজনে গিয়ে দেখে দোকানের সামনে দাঁড়িয়ে আছে দোকানি। ওদেরকে দেখে একটা হাসিতে বলে, ওই যে তোমার ভাইয়ারা চলে আসছে। কথা শুনে মেঘ ঘুরে তাকিয়ে ওদের দুজনকে তাকিয়ে দেখে মিষ্টি একটা হাসি দেয়। ছোট্ট মেঘের এই হাসিতে মাহিনের আর নিলয়ের সমস্ত ভয়ভীতি দূর হয়ে গিয়েছে। মেঘ কোনো কথা না বলে একটা বায়না ধরে দুটো পুতুল কিনবে, একটা মেয়ে পুতুল আর একটা ছেলে পুতুল। তাকে সেটা কিনে দিতেই হবে। মাহিন কিনে দেয়, সেটাতে মেঘ ভীষণ খুশি। এরপর টুকটাক অন্যান্য কিছু কিনে বাসায় চলে আসে। কয়েকদিন চলে গিয়েছে, মেঘ সারা বাড়ি দুষ্টুমি করে আর দুইটা পুতুল নিয়ে ঘোরে। সবাইকে ছোট্ট মেঘ বলে বেড়ায়। একটা পুতুল সে আর একটা মাহিন ভাইয়া। নিলয় ভাইয়া পচা, তাই নিলয় ভাইয়াকে রাখবে না। নিলয় বোনেরা কথাতে কিছু মনে করে না, কেননা সে জানে ছোট্ট মেঘ বড় হলে তার এই অবুঝ কথা বুঝতে পরিণত হবে। সাজেদা বেগম মঞ্জুর চৌধুরী সবাইকে মেঘ দেখায়। একদিন সকালে সোফায় সবাই বসে আছে। সাজেদা বেগম একদিন মজা করে মেঘকে বলেই বসে, এই ছেলে পুতুলটা আমাকে দাও দাদু। অমনি মেঘ রেখে সোজা বলে দেয় এটা সে দেবে না। সবাই কথা বলা বাদ দিয়ে সেদিকে তাকায়। মেঘ বলে ওঠে, এটা মাহিন ভাইয়া আর এই পুতুলটা তুমি নিলে মেঘ পুতুলও একা হয়ে যাবে, আর মাহিন পুতুল আলাদা হয়ে গেলে মাহিন ভাইয়াও আমার থেকে আলাদা হয়ে যাবে। তাই এই পুতুল আমি কাউকেই দিব না, যাও। ছোট্ট মেঘের অবুঝ কথা সেদিন সবাই বুঝে যায় মেঘ তার মাহিন ভাই আর পাগল। আর সেদিন মাহিনের মনেও মেঘের প্রতি আগে থেকে জন্মানো অন্যরকম অনুভূতিটা আরো জোরালো হয়েছিল। আর সেটা থেকে মেঘকে নিয়ে মাহিন স্বপ্ন বুনতে শুরু করেছিল। আর এটা আরো বেশি হয় যখন মাহিন অ্যাক্সিডেন্টের পর মেঘ অনেক কান্নাকাটি করে তার মাহির ভাইয়ার প্রতি। তারপর হঠাৎ একদিন ছেলে পুতুলটা হারিয়ে যায় মেঘের থেকে। মেঘ অনেক কান্নাকাটি করে, একসময় জ্বর চলে আসে। সেদিন কেউ কোনো কিছুতে থামাতে পারেনি মেঘকে। মেঘ শুধু বলে যাচ্ছিল পুতুল হারিয়ে গেছে, এবার মাহির ভাইয়াও তার থেকে হারিয়ে যাবে। কিন্তু সবকিছু অভিমানে বদলে যায় মাহিনকে বটগাছের নিচে সিগারেট খেতে দেখে। সেদিন মেঘ অভিমান করে চলে এসেছিল, আর সেদিন মাহিন পুতুলটাও ফিরে পেয়েছিল। ভেবেছিল আর সে মেঘকে দেবে, কিন্তু সেটা দিতে পারেনি। বরং মেঘ সেদিন মেয়ে পুতুলটাও ফেলে দিয়েছিল অভিমানে, আর সেইটা মাহিন তুলে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল। তারপর দিন দিন মেঘের অভিমান বেড়েই চলে। তার মনে শুধু একটাই কথা, মাহিন ভাইয়া ভালো না। কিন্তু এসব মেঘ নিজের মধ্যেই রেখে দিয়েছিল, কাউকে বলেনি। এভাবে 2 বছর ধরে একই বাড়িতে থেকেও মেঘ মাহিনের সাথে কোনো কথাই বলে না। শেষ অবধি মাহিন 18 বছর হওয়ার কিছুদিন আগে মাহিন দেশ ছেড়ে তার ফুপার কাছে চলে যায়। তারপর থেকে মাহিন আর ফিরে আসেনি। তার ফুপা মাঝে মধ্যে এসেছে, কিন্তু মাহিনকে আনতে পারেনি দেশে। সবাই অনেক বলেছে মাহিন এটা ওটা বলে পার করে দিয়েছে, কিন্তু মাহিন আর ফেরেনি। 8 বছর পর ফিরে এসেছে নতুন ভাবে। বর্তমানে মাহিন পুতুল দুটো দেখে বলে, তোর অভিমান যে আমাকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে সেটার ধারণা তোর নেই মেঘ। মাহিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে বসে থাকে। পেছন থেকে মেঘ মাহিন ভাই বলে ডাক দিতেই মাহিন ভয় পেয়ে যায়। মাহিন দ্রুত পুতুল দুটো লাগেজে লুকিয়ে রাখে। মাহিন ভয় পায় মেঘ কিছু দেখলো বা শুনলো কিনা। মাহিন চুপচাপ উঠে দাঁড়ায়, তাকিয়ে দেখে মেঘ জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। শীতের রাতেও মাহিন ঘামতে শুরু করেছে। মেঘ কড়া দৃষ্টিতে মাহিন ভাইকে বলে, মাহিন ভাই কি করছিলেন? কিছু না, আমার একটা পুরনো টি শার্ট লাগেজে রাখলাম। তা তুই কি করছিস? তোরে না বললাম ঘুমা গিয়ে। আমি তো শুধু বলতে এসেছিলাম শুভরাত্রি। মাহিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এটা ভেবে যে মেঘ কিছু বোঝেনি। মাহিন একটু হেসে মেঘকে বুঝতে না দিয়ে শক্ত গলায় বলে, পড়াশোনার নামে খোঁজ নাই, ক্লাসে আমি যাই, তারপর মজা বোঝাবো। ধমক খেয়ে মেঘ নিজের রুমের দিকে দ্রুত চলে যায় আর বিড়বিড় করে বলতে থাকে, খাটাস খচ্চর কখনো ভালোভাবে বলে না, শুধু শুধু রাগ করে। মেঘ নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। মাহিনও হাসতে হাসতে বিছানায় শুয়ে ঘুমিয়ে যায়। এরপর কয়েকদিন চলে গিয়েছে। মাহিন এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে পড়েছে। ঠিকমতো হাঁটতে পারলেও একটু ব্যথা করে। আজ মাহিন, নিলয়, মঞ্জুর চৌধুরী আর নাইমুর চৌধুরী মিলে মাহিনের আবার বাইক কিনতে যাবে। মেঘ কলেজে গিয়েছে। মাহমুদাকে নিয়ে মরিয়ম বেগম আর আয়েশা চৌধুরী কেনাকাটা করতে গিয়েছে। মাহিনের নিজস্ব ইনকাম সোর্স থাকলেও মঞ্জুর চৌধুরী নিজের ছেলেকে কখনো সেইভাবে মনে করে না। আজও তিনি মনে করেন তার ছেলে তার কাছে সব আবদার করবে, সব পূরণ করবে যতদিন তিনি বেঁচে থাকবে। মঞ্জুর চৌধুরী আর নাইমুন চৌধুরী দুজনেই মাহিনকে ভীষণ ভালোবাসেন। ছেলে অ্যাক্সিডেন্ট করেছে সেই ভয়ে বাইক প্রথমে না দিতে চাইলেও পরে ঠিকই কিনে দিতে চলেছেন আজ। দুপুরের পর মেঘ কলেজ থেকে এসে দেখে বাড়িতে তেমন কেউ নেই, শুধু কাজের লোকগুলো আর সাজেদা বেগম সোফায় বসে পান চিবোচ্ছে। মেঘ এসে সাজেদা বেগমের পাশে বসে জিজ্ঞেস করে, আচ্ছা দাদি কেউ নেই কেন? তোর আম্মু আর তোর ছোট ফুপুরা সব কেনাকাটা করতে গিয়েছে।
কেন এই সময় কেনাকাটা করতে গিয়েছে কেন? কোনো অনুষ্ঠান নাকি? আরে না, দাদু ভাই মাহমুদার জন্য আর বৃষ্টি বর্ষার জন্য কিনতে গিয়েছে। আর কদিন পর নাকি জিসানের সুন্নতে খতনার অনুষ্ঠান হবে। আজ অথবা কাল নাকি খতনা করাবে। তোর মামা বলেছে কালকে যেন ও বাড়িতে চলে যায়। তার কিভাবে হবে? দাদু আর 1 মাসও নেই আমার পরীক্ষা। আমি এখন যাব না। কই মাহিন, দাদু ভাই তো বললো যে তোদের পরীক্ষা নাকি পিছিয়ে দিয়েছে আর ও নাকি তোকে কলেজে দিয়ে আসবে আর আসার সময় নিয়ে আসবে। আজকে ওর সময় মাহিনের বাইক কিনতে গিয়েছে। কথাটা শুনতেই মেঘের চোখে মুখে ফুটে ওঠে উজ্জ্বলতা। তবে মেঘের মনে একটা প্রশ্ন আছে, যেটা আজ তার দাদিকে এসে বলে দিতে চায়। মেঘের বুকে থুকপুকানি বেড়ে গিয়েছে। দাদিকে ছোট করে ডাক দেয়। সাজেদা বেগম উত্তর নিলেই মেঘ আরও ভয় পেয়ে যান। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। হাত পা কাঁপছে। কিভাবে বলবে কথাটা কিছুতেই বুঝে উঠতে পারছে না মেঘ। তবে কাঁপা কাঁপা গলায় বলে, দাদি, চাচাতো ভাই বোন বিয়ে করলে কি হয়? কিছু হয় না তো। তোর বড় আব্বুর তো আমার দেবরের মেয়ের সাথেই হয়েছে, মানে তোর দাদার ছোট ভাই আর মেয়ের মাহফুজার কি বলো? তার মানে বড় চাচি আব্বুরও চাচাতো বোন? হ্যাঁ তাই। কিন্তু মাহিন ভাই এর আম্মু সব ছিন্ন করে চলে গিয়েছে। তোর দাদারা 2 ভাই ছিল আর তোর ওই দাদার 1 ছেলে 1 মেয়ে। মেয়ে বড় ছিল আর তার সাথে তোর বড় আব্বুর বিয়ে হয়েছিল। তারপর তো ওই দাদা মারা গেল। কিছুদিন পরে তোর দাদিও মারা গেল। তোর দাদার ইচ্ছা ছিল মাহফুজাকে যেমন এই বাড়ির বউ করে এনেছে তেমন আয়েশার সাথে তোর ছোট চাচির ছোট ভাইয়ের বিয়ের কথা ছিল। তোর দাদা মারা যাওয়ার পর তোর ওই চাচু কিছুদিন পর মারা যায়। আর তারপর তোর ফুফা তোর বাবা আর তোর বড় আব্বুর পছন্দ করা ছেলে তার সাথে তোর ছোট ফুফুকে বিয়ে দেয়। এরপর থেকে এত কিছু। যাই হোক, এসব বাদ দে। কিন্তু আমার দাদু ভাইয়ের মনে কি কিছু চলছে নাকি দাদু ভাই? কথাটা শুনতেই মেঘের গাল দুটো লজ্জায় লাল হতে শুরু করে। চিবুক গলায় নামায়। মেঘ এটা দেখে সাজেদা বেগম মুচকি এসে মেঘের চিবুক ধরে নিজের দিকে তুলে বলে, কি বিয়ের ব্যবস্থা করতে হবে নাকি ঘরের ভেতরেই তোর বুঝি আর তোর শুইছে না? ধুর দাদি, তুমিও না কি সব বলো। থাকো, আমি রুমে গেলাম। মেঘ দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। পেছন থেকে সাজেদা বেগম হাসতে হাসতেই বলে, তোরা আমার পেট থেকে হয়েছিস, আমি কিন্তু তোদের থেকে হইনি। আর আমার নাতি নাতনির চোখ দেখে আমি বুঝি সে কি চায়। মেঘ দৌড়ে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। বুক এখনো কাঁপছে মেঘের। ঠোঁটের কোণে হাসি লেগে আছে। বুকের ভেতরে যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। বারবার শুধু তার দাদির বলা কথা মনে পড়ছে আর লজ্জা পেয়ে মুখ ঢাকছে। উপর হয়ে পা দুটো উঁচু করে শুয়ে মাহিন ভাইকে নিয়ে আজ বিয়ের কল্পনায় ডুব দেয় মেঘ। এ যেন এক অন্যরকম অনুভূতি মেঘের মধ্যে বিচরণ করছে। লাল বেনারসি বিয়ের শাড়ি পরে বসে থাকবে মেঘ। হাতে থাকবে মেহেন্দি, গায়ে থাকবে অলংকার। সারা বাড়ি সাজানো থাকবে। চারিদিকে কত হইচই, গান বাজনা, খাওয়া দাওয়া। সবশেষে মাহিন ভাইয়ের গন্ধে মাখা রুমটা মেঘের হয়ে যাবে। সারাক্ষণ মাহিন ভাইয়ের গন্ধে ডুবে থাকবে মেঘ। প্রথম যখন ঘোমটা তুলে মেঘকে দেখবে, তার শ্যামবর্ণের শখের পুরুষ লজ্জায় সে চিবুক নামিয়ে রাখবে। তারপর আলতো করে যখন তার কপালে প্রথম ভালোবাসার পরশ রেখে দেবে তার মাহিন ভাই, শক্ত করে জড়িয়ে ধরে লোমবিহীন বুকে সে তার মুখ লুকাবে। মেঘ বলে ওঠে, ইস মেঘ, তোর কি লজ্জা নেই? তুই এসব কি ভাবছিস? তবে যে আমার শ্যামবর্ণের শখের পুরুষকে আমি কাছে পাবো। মেঘ এসব ভাবছে তখনই ফোন বেজে ওঠে মেঘের। ওয়ালপেপারে মাহিন ভাইয়ের ছবি দেখেছে মেঘ। তাকিয়ে দেখে নীলিমা কল দিয়েছে। মেঘ কল রিসিভ করতেই নীলিমা বলে ওঠে, কি রে, ওভাবে চলে গেলি কত রাখতাম আমি আর রাইসা শুনি না তো। তখন দ্রুত না আসলে এত খুশি হতামই না। কি ব্যাপার বাবু, কি হয়েছে? এত খুশি কেন? জানিস, আজকে দাদি বলেছে আমার আর মাহিন ভাইয়ের বিয়ের ব্যবস্থা করতে। কি বলিস? এসব তোর না সেদিনও বারণ করলাম, এসব বাদ দিয়ে পড়ায় মনোযোগ দে। আরে ধুর, ও সব বাদ দে। আমার মামাতো ভাইয়ের সুন্নতে খতনা করাবে। তোরে কিন্তু আসতেই হবে। মামার বিয়েতে আসিসনি যে, তুই কোথাও গিয়েছিলি তাই বলে এবার তোকে ছাড়ছি না। আমরা যেদিন যাব সেদিন তোকে নিয়ে যাবই। আর দেখবো কে আটকায়। আমি আঙ্কেল আন্টিকে আজই বলে দিব আর তোকে সাথে করে নিয়ে যাব। একটা বাহানাও শুনবো না আমি। বাই। আর শোন, পরীক্ষা নাকি পিছিয়ে দিয়েছে, এ নিয়ে পরে কথা বলবো। মেঘ নীলিমাকে কোনো কথা বলতে না দিয়ে ফোন কেটে দেয়। তারপর বিছানায় গা এলিয়ে দিয়ে দাদির কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার দিকে উঠে পড়তে বসে মাহিনের বদলে মাহমুদা এসে পড়াচ্ছে এখন। মেঘ পড়তে পড়তে দাদির থেকে শোনা সব মাহমুদা আপুকে বলে দেয়। মাহমুদা শুনে খুশি হয়ে মেঘকে সে নিজেও আরো সাপোর্ট করবে জানিয়ে দেয়।
তবে মেঘ বলে ওঠে, জানো আপু, কাল ভাইয়া কি যেন লুকিয়ে ফেললো লাগে যে। মাহমুদা সেটা জানে, তারপর সে অন্যদিকে ঘুরিয়ে দেয়। রাতে পড়া শেষ করে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন সবার সুবিধা অনুযায়ী জিসান এর সুন্নতে খাতনা দেওয়া হয় আর শুক্রবারে অনুষ্ঠানের কথা বলে। আজকে বিকেলে যাওয়ার কথা সবাইকে বললেও কাল যাবে সবাই। আজকে মাহিন নিয়ে যেতে পারেনি, তবে বলে দিয়েছে কাল থেকে কলেজে দিয়ে আসবে। মেঘও রাজি হয়ে যায়। বিকেলে সাজেদা বেগম মেঘকে বলে, মেঘ, শোন তো দাদু ভাই, মাহিনকে ডেকে আনতো। দাদু ভাই সুস্থ হতে না হতে নাকি মাঠে খেলতে গিয়েছে। নিলয় নেই যে ওকে বলবো কোথায় বা গিয়েছে কে জানে। বৃষ্টিকে নিয়ে তুই একটু যা তো। মেঘ ভ্রুকুচকে কথাটা শুনে দ্রুত মাঠের দিকে যায়। রাস্তায় নীলিমার সাথে মেঘের দেখা হয়। মেঘ বলে ওঠে, কি রে, কই যাস বাবু? কোথাও না, বাইরে এমনি বের হয়েছিলাম। আমাদের বাসায় কখন আসবি? কাল সকালে আমরা সবাই যাচ্ছি, তাই কাল সকালে যেন আমাদের বাসায় তোকে দেখি, নয়তো তোর সাথে ব্রেকআপ, মনে রাখিস। নীলিমা জানে সে কিছু বলে মেঘকে বোঝাতে পারবে না। এমন সময় মানজুর চৌধুরী আর নাইমুর চৌধুরী দুজন একসাথে আসছিল। নীলিমা মেঘদের বাসায় গেলেও মানজুর চৌধুরী এবং তার ভাই কখনো সেভাবে দেখেনি। মেঘকে দেখে মানজুর চৌধুরী বলে, মামনি, তোমরা এখানে কেন? মাহিন ভাইয়াকে ডাকতে আসছি, দাদি দিয়ে পাঠালো। খেলতে যাওনি তো আবার? মেঘ মাথা নেড়ে না জানায়। নাইমুর চৌধুরী নীলিমাকে দেখে বলেন, তুমি কে মামনি? নীলিমা মাথা নিচু করে ওনাদের কাছে পরিচয় দেয়। কিছু কথা বলে মানজুর চৌধুরী এবং নাইমুর চৌধুরী একটু মুচকি এসে চলে যায়। মেঘ নীলিমাকে জানিয়ে দেয় কাল সকাল সকাল আসার জন্য। নীলিমা চলে যায়। মেঘ মাঠের দিকে যেতে থাকে। মেঘ গিয়ে দেখে মাহিন ভাই আর সবাই মিলে ক্রিকেট খেলছে। এমন সময় মাহিন ব্যাটসম্যান থাকায় বল মারে আর সেটা সোজা এসে মেঘ কিছু বুঝে ওঠার আগেই মেঘের মাথায় লাগে। কয়েকজন তো ভয়ে পালিয়ে যায়, কারণ এলাকায় এক নামে মেঘ পরিচিত, ডেঞ্জারাস, তাই কেউ কিছু বলে না। তার উপর নিলয়ের বোন। মাহিন দৌড়ে এসে মেঘের কপালে যেখানে বল লেগেছে সেখানে হাত দিয়ে ডলতে থাকে। ব্যথা তেমন না করলেও মেঘ যখনই দেখে তার শখের পুরুষ তার যত্ন করছে, তখন মেঘের নাটক বেড়ে যায়। তাকিয়ে দেখে মাহিন ভাইয়ের টি শার্ট ঘামে ভিজে শরীরে লেপ্টে আছে। কপালে জমা ঘামগুলো চুলের আঘাতে লেগে সেটা মাটিতে পড়ছে। চেহারা একটু লাল হয়ে আছে। মেঘের বুকে থুকপুকানি বেড়ে গিয়েছে অনেক। আজ যেন তার মাহিন ভাইয়ের প্রেমে আবারও পড়ে যাচ্ছে। মনের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গিয়েছে। মাহিনের দিকে তাকিয়ে আছে মেঘ আর হা করে দেখছে। সেটা দেখে মেঘের মাথায় আস্তে করে বাড়ি দিতেই মেঘ বুঝে লজ্জায় লাল হয়ে চিবুক গলায় নামায়। তারপর দাদির বলা কথা বলে ওঠে, জিহ্বা বের করে ভেঙচি দিয়ে দৌড় দেবে, অমনি মাহিন হাত চেপে ধরে। মেঘের গলা শুকিয়ে যায়। বৃষ্টি আগে দৌড় দিয়েছে। মাহিন দুষ্টামির হাসি দিয়ে বলে, এভাবে ভেঙচি দিস, কোন দিন জানি তোর ঠোঁট আর নিজের থাকে না। নিজের থাকে না বলতে কি বলেছে সেটা মেঘের মাথার উপর দিয়ে যায়। একটু হাত ছাড় পেতেই দৌড়ে বাড়ি। মাহিন হাসতে হাসতে বাড়ির দিকে রওনা হয়। রাতে খাবার টেবিলে সবাই বসে গিয়েছে। মানজু চৌধুরী টুকটাক সব কথা বলছেন। কালকে সকালে ও বাড়ি যেতে হবে, সবাই খুব খুশি, সেই সাথে মাহমুদাও। মানজুর চৌধুরী কিছুটা গলতে শুরু করেছে মাহমুদার প্রতি। গম্ভীরভাবে মানজুর চৌধুরী বলে, মামুদা, মামনি, তোমার কেউ নেই এটা ভাববে না কখনো। এই বাড়িতে মেঘ, বৃষ্টি, বর্ষা যেমন মেয়ে, তুমিও এই বাড়ির মেয়ে। মাহিনার ওর ফুপা তোমাকে পেয়ে তোমাকে আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে নিজেদের কাছে রাখলেও আজ থেকে মনে রাখবে, এই মানজুর চৌধুরী যাকে একবার ভালোবাসে তার কেউ নেই, সে সেটা ভুলে যায়। তাই এখন থেকে আমার আর আমার ভাই নাইমুর চৌধুরীর মেয়ে তুমি। মনে করো না আমার ছেলের জীবন বাঁচিয়েছো বলে তোমাকে এত আপন করে নিয়েছি। তাহলে শোনো, যার পাশে কেউ থাকে না তার পাশে আল্লাহ থাকে, আর আমি যতদিন বেঁচে থাকবো সেই সব মানুষদের পাশে আমরা দুই ভাই আছি। মাহমুদা কান্না করে দেয়। তা দেখে সাজেদা বেগম মাথায় হাত বুলিয়ে দিয়ে মাহমুদাকে শান্ত করে। নাইমুর চৌধুরী এবার বলে ওঠে, আমি আর ভাইজান সিদ্ধান্ত নিয়েছি মেঘের পরীক্ষার পর নিলয়ের বিয়ে দিব। মেয়ে আমরা পছন্দ করেছি। কথাটা শুনে নিলয়ের মাথায় যেন বাজ পড়ে। গলায় খাবার আটকে কাশি দিতে শুরু করে। সবাই তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অথচ দুই ভাই মিটিমিটি করে হাসছে। মানজুর চৌধুরী এবার বলে, ভাবছো বড় ভাইকে রেখে ছোটটার কেন বিয়ে দিচ্ছি? বড়টা তো একটা বলদ হয়েছে, দিন দিন আর বলদ দিয়ে কি আর হাল চাষ হয়? তার জন্য তো ছোটটার জীবন নষ্ট করতে পারি না। তাই চৌধুরী বাড়িতে নতুন নিয়ম, ছোট ছেলের আগে বিয়ে হবে। না, এটা হতে পারে না, আমি এটা মানি না। মাহিন ভাইকে রেখে আমি কেন? আর আমি বিয়ে করব না কখনো। কেন? তুমি কি তোমার মামার মতো কাজ করেছো নাকি? করলে বলতে পারো, আমরা সেই ব্যবস্থা করব। না না, আমি বিয়ে করব না। নিলয় কান্নাই করে দেবে এমন ভাব নিয়ে মাহিনের দিকে তাকায়।
বাকিটা এবার মিটমিট করে হাসতে শুরু করেছে। হঠাৎ করে এমন ডিসিশন আসবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। এবার নাইমুর চৌধুরী বলে, বিয়ে তো তোমাকে করতেই হবে বাপজান, তাও আবার আমাদের পছন্দ করা মেয়েকেই। আর হ্যাঁ মাহিন, ভুলেও ওর হয়ে কথা বলতে এসো না, তাহলে কিন্তু দুদিনের মধ্যেই ওর বিয়ে দিয়ে দিব। খাবার টেবিলে সবকিছু নীরব। নিলয় না পাচ্ছে কিছু বলতে, না পাচ্ছে উঠে যেতে। সবাই খাওয়া দাওয়া সেরে নিজের রুমে যায়। মেঘ আর মাহমুদা বসে আছে মেঘের রুমে। তারাও কিছু ভেবে পাচ্ছে না, তবে সব মিলিয়ে মেঘ খুশি হয়েছে। মাহমুদা বলে ওঠে, এটা না হয় মানলাম, কিন্তু ভাইয়া বলল তুমি নাকি পরীক্ষার পর নিজের বিয়ের কথা বলছো কয়েকদিন আগে। ওটা তো মাহিন ভাইয়ের ওপর রাগ করে বলেছিলাম, পরে তো দেখি নিজেই ফেঁসে গিয়েছিলাম। দেখো আবার সত্যি সত্যি বিয়ে না দিয়ে দেয়। হবে না সেটা, কারণ তোমরা আছো আমার সাথে, কিন্তু ভাইয়ারা কই গেল? আপু চলো তো দেখি নিলয় ভাইয়ার কি অবস্থা। তখন তো ছাদে যেতে দেখলাম। সাজেদা বেগম আর মরিয়ম বেগম সোফায় বসে আছে। সাজেদা বেগম হুট করে বলে ওঠে, যা তো বৌমা, নাইমুর এর থেকে শুনে আয় ওদের দুই ভাইয়ের মতলবটা কি, কেন মাহিনের কথা বাদ দিয়ে নিলয়কে নিয়ে ভাবছে। মরিয়ম বেগম মাথা নাড়িয়ে আচ্ছা জানিয়ে রুমে যায়। নাইমুর চৌধুরী বিছানায় হেলান দিয়ে পায়ের ওপর পা দিয়ে দু পা টান করে আছে। মরিয়ম বেগম পাশে গিয়ে বসে বলে, ছেলে মেয়ে বড় হয়েছে, ওদের ওপর অমন করলে কেন? এতে ওদের মনে আমাদের নিয়ে কি মনোভাব তৈরি হবে বুঝতে পারছো? তোমার ছেলে আস্ত একটা গাধা। গাধা কেন হবে? আমরা দুই ভাই যেখানে সবকিছু রাজি, সেখানেই তোমার ছেলে নাকি বিয়ে করবে না, অথচ তোমাকে বিয়ে করতে কত কাঠকয়লা পোড়াতে লেগেছে তার শেষ নেই। তাই বলে বাড়ির বড় ছেলেকে বাদ দিয়ে ছোটটাকে বিয়ে দিবে? কে বলেছে তোমার মাহিনের আগে নীলয়ের বিয়ে হচ্ছে? কেন? আপনারাই তো বললেন তখন। আরে মাহিন আর মেঘের বিয়ে দিব মেঘের পরীক্ষার পর, ভাইজান আগে থেকে বলে রেখেছে। আর তার উপরে এখন ওদের দেখো না কেমন করে দুজন। ছোটবেলায় তো তোমরা মেয়ে কথা বলতো না, এখন ওর চলাফেরা আমার থেকে তুমি ভালো বুঝো, তাই ওর বিয়ে দিব। আর একদিনে নীলের বিয়ে দিব, মেয়ে আমাদের পছন্দ। মেঘের বিয়ের কথা শুনতেই মরিয়ম বেগমের চোখ দুটো ঝলমলিয়ে ওঠে। মরিয়ম বেগম নাইমুর চৌধুরীর কাছে গিয়ে বসে। তারপর পুরোটা শুনে আবার বলে, মাহমুদার কি হবে তাহলে? ও এই বাড়িতে মেয়ে, ওর বিয়ে ধুমধাম করে হবে। ছেলেও দেখা শুরু হয়ে গিয়েছে, একটু অপেক্ষা করো। ছেলে মেয়ের ভবিষ্যৎ করার জন্যই তো আমরা এত কষ্ট করে যাচ্ছি, এত টাকা পয়সা সব তো ওদেরই। মরিয়ম বেগম খুশিতে গদগদ হয়ে বের হয়ে সাজেদা বেগমের কাছে গিয়ে বলে সব। সাজেদা বেগম ভীষণ খুশি হয়ে বলে, এটাই তো চাইছিলাম বৌমা, ছোট থেকে ওদের দুজনের যে ঘনিষ্ঠতা, ওটা দেখে আমি ভেবে দেখেছিলাম যা করা লাগে তাই করে হলেও এই দুটাকে একসাথে বেঁধে দিব, তারপর যত ঝগড়া মারামারি করুক দেখবো। মরিয়ম বেগম আর সাজেদা বেগম দুজন বসে এসব নিয়ে গল্প করতে শুরু করে। মাহমুদা আর মেঘ ছাদের কাছে গিয়ে দাঁড়ায় মাহিন আর নিলয়ের কথা শোনার জন্য। নিলয় কান্না কান্না ভাব নিয়ে বলে, এটা কি ঠিক হলো ভাইয়া? আমি বারবার বিয়ে করব না বলার পরেও কেন আমার বিয়ের কথা বললো? আমি প্রয়োজনে মরে যাব, তাও বিয়ে করব না। প্লিজ বড় আব্বু, আর আব্বুকে তুমি বোঝাও না একটু। এই কথা শুনে মেঘ আর মাহমুদার কিছুটা খারাপ লাগে, কেননা নিলয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই কাজটা করা হয়েছে। হঠাৎ দুজনকে অবাক করে মাহিন বলে ওঠে, তোরে এখন থাপড়াবো, অনেক নাটক হয়েছে, এবার বাদ দে তাড়াতাড়ি। অমনি নিলয় আর মাহিন উচ্চস্বরে হেসে ওঠে। আর এটা দেখে মাহমুদা আর মেঘ দুজনেই চোখ বড় বড় করে একে অপরের মুখ চাওয়াচাই করছে, বোঝার জন্য যে এটা কি হচ্ছে। মাহিন নিলয়ের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, তুই মামার থেকেও বড় খেলোয়াড় রে ভাই। গুরু তো তুমি, তা না হলে কি আমি এসব সাহস পাই? কি দেখাইলি রে নিলয়, নীলিমার সাথে রিলেশন করে বাড়িতে সাধু সেজে আবার নীলিমাকেই প্ল্যান করে আব্বু আর ছোট চাচ্চুর সামনে আনলি। আচ্ছা তুই জানতি কিভাবে যে নীলিমাকে পছন্দ করে ফেলবে? কথাগুলো শুনে মেঘ চমকে যাচ্ছে। বারবার চোখগুলো এত বড় হয়ে গিয়েছে যে এক্ষুনি সেটা বেরিয়ে আসবে। মাহমুদা বুঝে যায় এটা মেঘের বান্ধবীর কথা বলছে, কেননা মেঘ ওর সব বান্ধবীর কথা মাহমুদা আপুকে বলে দিয়েছে। নীলয় মাহিনের উত্তর দিতে যাবে, এমন সময় মেঘ বিড়বিড় করে বলে ওঠে, হারামজাদি শয়তান বেটি, রোহিঙ্গা উগান্ডার বাসিন্দা, আমারই বলে যে কোনোদিন প্রেম করবে না, আর নিজেই আগে থেকে আমার ভাইয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছে। তোরে কাল পাই লবণ মরিচ ছাড়াই কাঁচাই খেয়ে ফেলবো। মেঘ বিড়বিড় করে কথাগুলো বলছে, আর মাহমুদা শুনে মিটিমিটি করে হাসছে মুখ চেপে ধরে। কারো বিড়বিড় করা শুনে নীলয় উত্তর না দিয়ে মাহিনকে ইশারা করে কেউ তাদের কথা শুনছে। নীলয়কে ওখানে বলতেই মাহমুদা আর মেঘ ভয়ে সিঁড়ি দিয়ে নামতে যাবে। এমন সময় মাহিন কড়া গলায় বলে, যদি আর একবার নিচে যাই তো ধরে তেঁতুল গাছের সাথে বেঁধে রেখে আসবো এই শীতের সময়।
এই কথা শুনে মেঘ আর মাহমুদার সাহস হয় না নিচে যাওয়ার। দুজন ভয়ে মাথা নিচু করে ছাদে এসে দাঁড়ায়। তারপর জানায় সব শুনেছে, কিন্তু মাহিন এতে কিছু বলে না দেখে দুজন সাহস পায়। তারপর সবাই বসে নিলয়ের প্রথম থেকে সব শোনে। মেঘ মাহিন ভাইয়ের দিকে তাকিয়ে ভাবছে, খারাসটার সাথে যদি আমার এরকম কিছু হতো, কতই না ভালো হতো। অমনি মাহিন বলে ওঠে, সেটা আর হবে না। তা শুনে নিলয় বলে ওঠে, কি হবে না? মাহিন মেঘের দিকে একবার তাকে একটু হেসে বলে, কিছু না, তুই বল। নিলয় আবার বলতে শুরু করে, কিন্তু মেঘ গাল ফুলিয়ে বসে আছে। এরপর ওরা সবাই নিচে নামবে। মাহমুদা আর নিলয় প্রায় নিচে চলে গিয়েছে। মাহিন বলে ওঠে, এই ব্যাং। কোথায় ব্যাং? অমনি মাহিন মেঘের হাত ধরে হাঁচকা টান দেয়। মেঘ সোজা এসে মাহিনের বুকে ধাক্কা খায়। মেঘের হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়েছে। ছোট্ট বুক যেন কেঁপে কেঁপে উঠছে। নিঃশ্বাস আটকে গিয়েছে মেঘের। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বুকের ভেতর ঝড় উঠে গিয়েছে। মাহিন ভাইয়ের জ্বালাতন ইদানিং মেঘের কোমল হৃদয়ে ঝড় তুলে দেয়। নিজেকে সামলে রাখতে পারে না মেঘ। সারা শরীরে যেন বিদ্যুতের শক খেয়ে কেঁপে কেঁপে ওঠে। মনের মধ্যে বসন্তের দক্ষিণা বাতাস বয়ে যায়। পূর্ণিমার আলো কুয়াশা ভেদ করে কিছুটা মেঘের মুখের উপর পড়ছে। মাহিন মেঘের এক হাত দিয়ে বাহু ধরে অন্য হাত দিয়ে মুখের পাশ থেকে চুল সরিয়ে নেয়। মাহিন বলে ওঠে, এই যে আমার সামনে ব্যাং, গাল দুটো ফুলি আছে। তাতে আমার কি? ঘুমান যান, শুভরাত্রি। মেঘকে ছেড়ে দিয়ে মাহিন হেসে নরম কণ্ঠে শুভরাত্রি জানায়। মেঘ কিছুটা অবাক হয় এভাবে নরমভাবে মাহিন ভাইকে কথা বলতে দেখে। এরপর দুজন গিয়ে ঘুমিয়ে পড়ে। মেঘ খুশি হয় ধীরে ধীরে মাহিন ভাই তাকে নিজের কাছে টেনে নিচ্ছে এটা ভেবে। পরের দিন সকালে সবাই তৈরি হয়। সবার জন্য সুবিধা হয়, কেননা আজ ছুটির দিন থাকে। এর মধ্যে নীলিমাও এসেছে। মেঘ নীলিমার সাথে প্রথমে ভালো ব্যবহার করে, যেন কিছু না বুঝতে পারে। মাহিন আর নিলয় বিকেলে বাইক নিয়ে যাবে জানায়। বাকিরাও কিছু বলে না। আর এরপর সবাই বেরিয়ে পড়ে। গাড়িতে উঠে মেঘ হুট করে নীলিমাকে বলে ওঠে, ভাবি মন খারাপ কেন? ভাবি কই তোর? কাকে ভাবি বলিস বাবু? মেঘ এবার নীলিমার গলা চেপে ধরে বলে, এই যে আমার ভাবি লুকিয়ে লুকিয়ে এত দূর চলে গিয়ে এখন সাধু সাজা হচ্ছে। তোর সাধু সাজা বের করছি। তোরে আজ পিটাইতে পিটাইতে আমি মামা বাড়ি যাব। কত নাটক পারিস তুই। আবার বলিস জীবনে প্রেম করব না। আমাকে এসব বাদ দিতে বলিস। তোর একদিন কি আমার যতদিন লাগে। মেঘ নীলিমার ওপর চড়াও হয়। গাড়িতে মাহমুদা, মেঘ আর বৃষ্টি থাকায় সমস্যা হয় না। মাহমুদ আর বৃষ্টি হাসছে। বৃষ্টি এতক্ষণে বুঝে গিয়েছে সবটা। তারপর সবাই দুষ্টুমি করতে করতে সেখানে পৌঁছে যায়। জিসানকে নিয়ে ওরা সবাই ভালোই দুষ্টুমি করে। সাজেদা বেগম বলে ওঠে, তুই তো শুয়ে আছিস, মাহিন উঠে যে দৌড়ে দৌড়ে শুরু করে দিয়েছিল, তার দেখে কে প্রথম দিন তো বুঝিয়ে শুনিয়ে এক বেলা রাখতে পেরেছিলাম। তারপর উঠে ঘুরে বেড়াই, সাইকেল চালাই, কারো কথা শোনে না। কথা শুনে সবাই হাসতে শুরু করে। মেঘ মাহিন ভাইকে রাগানোর ফোন দিয়ে এঁটে ফেলেছে। মেঘের খালামণিরা দুদিন পর আসবে। এর জন্য মেঘ একটু খুশি হয়, কেননা মেঘ সাবিয়াকে ভোলেনি। তাকে একদমই সহ্য করতে পারে না। এর মধ্যে তাসনিয়া চলে এসেছে। মেঘ তো গিয়ে সোজা তাসনিয়াকে জড়িয়ে ধরে বলে, আপু সরি। মামি কেমন আছো? ভালো আছি। তোমরা এসেছো মাহিন? আমি নিলয়কে দেখছি না রে। ভাইয়ারা নাকি বিকেলে আসবে। এরপর সবাই রেস্ট নিয়ে বিকেলের দিকে ওরা কয়েকজন একটু বাড়ির পাশে বের হয়। মেঘের নানা বাড়ির কিছুটা পাশ দিয়ে ট্রেন রাস্তা গিয়েছে। সেখানে হাঁটছে সবাই। মেঘ তার মাহিন ভাইকে মিস করছে। এজন্য মেঘ মোবাইল বের করে মাহিন ভাইকে ফোন দেয়। অমনি মাহিন রিসিভ করে বলে, কি বলবি বল। মেঘের বুকে থুকপুকানি বেড়ে গিয়েছে। কাপা কাপা গলায় বলে, কখন আসবেন? একটু পর আসবো, একটু কাজ করে আসছি, থাক। মেঘ কিছুটা খুশি হয়ে ফোন কেটে দেয়। এমন সময় তাকিয়ে দেখে বাকিদের থেকে কিছুটা পেছনে পড়েছে মেঘ। হঠাৎ পেছন থেকে মেঘ কারো কণ্ঠ শুনে মেঘের এবার ভয় পেয়ে যায়, কেননা কিছু বাজে ছেলেদের পেছনে বসে আড্ডা দিতে দেখেছিল আর ওদের দিকে কেমন নজরে তাকাচ্ছিল। একজন রীতিমতো বলে ওঠে, এই যে সুন্দরী, একা কেন যাচ্ছ? আমাদের সাথে নিয়ে যাও। এগিয়ে আছিস, আজ এটাকে তোল। আশেপাশে কেউ নেই, দেখতে হ্যাপি মজা। কথাটা শুনে মেঘ কোনো কিছু না ভেবে রাগে ফুলতে ফুলতে ঠাস করে গালে চড় মেরে দিয়ে তাকিয়ে দেখে তার সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ সোজা গিয়ে মাহিন ভাইকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অমনি পাশ দিয়ে একটা ট্রেন চলে যায়, কিন্তু সেদিকে যেন মেঘের কোনো খেয়াল নেই। সে মাহিন ভাইকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। পাশে আইমান আর নিলয় দাঁড়িয়ে আছে। দুজন যেন মোটেও প্রস্তুত ছিল না এটা দেখার জন্য। নিলয় জানে মেঘ মাহিনকে ভালোবাসে, তাই নিলয় চেষ্টা করছে দুজনকে কাছে আনার। আইমান নিলয়ের হাত ধরে ইশারা করলে দুজন সামনে চলে যায়। মেঘের এভাবে কান্না আজ মাহিনকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। মাহিন এতদিন ধরে নিজেকে দূরে রাখার শত চেষ্টা করে গিয়েছে, কিন্তু আজ যেন মেঘবতীর কাছ থেকে নিজেকে সরাতে পারছে না। মেঘের চাপা কান্না মাহিনের আর সহ্য হচ্ছে না। সবকিছু ফেলে মাহিন মেঘের পিঠে হাত দিয়ে মেঘকে জড়িয়ে ধরে।
এতগুলো দিন পেরিয়ে যাবার পর শতবার ভালোবাসা প্রকাশ করেও বারবার ব্যর্থ হয়েছে মেঘ। একটু ভালোবাসা পাবার জন্য তৃষ্ণার্ত চাতক পাখির মতো মাহিন ভাইয়ের পিছু পিছু ঘুরেছে, কিন্তু তার শ্যামবর্ণের শখের পুরুষের থেকে তার মনের কথাগুলোর উত্তর পায়নি। মেঘ আরো শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, আপনি খুব খারাপ, আপনি শুধু আমাকে কষ্ট দিতেই পারেন। জানেন কতটা ভয় পেয়েছি আমি। মাহিন মেঘে দুই বাহু ধরে মেঘকে সামনে দাঁড় করায়, তারপর চোখের পানি মুছে দিতে দিতে একটু হেসে বলে, তোর দিকে তাকানোর সাহস কারো আছে? তাই তো এতগুলো দিন আমাকে কষ্ট দিয়ে বেরিয়েছেন। মাহিন মেঘের চোখের দিকে তাকিয়ে আছে। মেঘ যেন এবার তার শ্যামবর্ণের শখের পুরুষের চোখের মায়ে নিজেকে হারিয়ে ফেলেছে। চোখ দুটি যেন মেঘকে তার ভালোবাসার কথা জানান দিচ্ছে। ছোট্ট বুকে কেউ যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। বুকের ভেতর যেন কালবৈশাখী ঝড় উঠেছে আজ তার মাহিন ভাইকে পেয়ে। মাহিন মেঘকে দেখে একটু হেসে বলে, এভাবে তাকাস না প্লিজ, তা না হলে একটা অঘটন ঘটে যাবে। যা ইচ্ছা করুন না। মেঘের যখন মনে পড়ে মাহিন ভাই কি বলেছে, অমনি জিভাই কামড় দেয়। লজ্জায় লাল হতে শুরু করেছে মেঘ, চিবুক গলায় নামিয়ে নেয়। মাহিন মিটিমিটি হাসতে থাকে মেঘের এই অবস্থা দেখে। তারপর মেঘের হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়। মেঘ খুব খুশি আজ। সে কখনো ভাবেনি মাহিন ভাই তাকে কাছে টেনে নেবে। মেঘ রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে শুরু করে, আর মাহিন পাশ দিয়ে হাঁটছে, যার কারণে মেঘ কিছুটা উঁচু হয়ে আছে। মেঘের খুব ইচ্ছে ছিল এভাবে হাঁটার, আজ সেটা পূরণ হয়েছে। মেঘ চুপি চুপি মোবাইল দিয়ে একটা ছবি তুলে নেয়। একটু হাঁটার পর দেখে একটা ব্রিজের ওখানে বাকিরা বসে আছে। ওদের দুজনকে একসাথে দেখে বাকিরা অবাক। নীলিমা তো গিয়ে মেঘকে নানা রকম প্রশ্ন জুড়ে দিয়েছে। তবে তাসনিয়া বলে, মাহিন, তুই আর নিলয় দেরি করলি কেন? যেহেতু এখন শীতের সময়, তার উপর এই বাড়ি আসছি, এখন ব্যাডমিন্টন না খেললে হয়? ওসবের ব্যবস্থা করলাম। ছোট থাকতে মামার সাথে কত খেলা হতো, তাই এখন আবার খেলবো। শুনলাম নিলয়ের নাকি বিয়ে? আব্বু আর ছোট চাচ্চু বিয়ে ঠিক করেছে। সবাই ভাবছে নিলয় সাধু পুরুষ, অথচ সে আমার থেকে পাকা খেলোয়াড়, বুঝলাম আপু? শুনলাম বলদ দিয়ে নাকি হাল চাষ হয় না। এটা শুনে বাকিরাও হেসে ফেলে। মাহিন রাগে ফুঁসতে ফুঁসতে নিলয়ের দিকে তাকায়। রাগে কটকট করতে করতে দাঁতে দাঁত চেপে বলে, তোরে আমি হেল্প করি আর তুই আমার পেছনে বাঁশ দিচ্ছিস? দাঁড়া, ওই বাঁশ আমি আজ তোর পেছনে দিব, দাঁড়া। মাহিনের রাগ দেখে নিলয় দৌড় লাগায়। পেছন পেছন মাহিনও ছুটছে। তা দেখে বাকিরা খুব হাসছে। সন্ধ্যার দিকে সবাই ফিরে আসে। আজ প্রায় সবাই একসাথে, শুধু সাবিয়া, সাইমা ওরা বাদ দিয়ে। মাহিন, নিলয় ওরা ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নিচ্ছে বাড়ির পাশে একটু ফাঁকা জায়গায়। আর মেয়েরা সব উঠানে গোল হয়ে বসে গল্প করছে। সেই আইমানের বিয়েতে সবাই একসাথে হলেও ছিল না নীলিমা। আর নীলিমাকে দেখে মরিয়ম বেগম, সাজেদা বেগম খুব খুশি হয়েছে। কেন নাইমুর চৌধুরী আসার সময় লুকিয়ে জানিয়ে দিয়েছে এই সেই মেয়ে যাকে নিলয়ের জন্য ঠিক করেছে। অনুষ্ঠান শেষে নীলিমার বাড়ি গিয়ে কথা বলবে তারা। মরিয়ম বেগমের সাথে অনেকটাই নীলিমা মিশে গিয়েছে, তবে নীলিমাও প্রকাশ করছে না সে নিলয়কে চেনে। এমনকি মরিয়ম বেগমও প্রকাশ করছে না নিলয়ের সাথে তার বিয়ে ঠিক করে রেখেছে। মরিয়ম বেগম সব জিজ্ঞেস করে নিয়েছে নীলিমার থেকে। মেঘ পাশে বসে সব শোনে। এছাড়াও বাকিরা আছে সেখানে। শীতের সময় দ্রুত সন্ধ্যা পার হয়ে রাত নেমে আসে, সেই সাথে কুয়াশাও শুরু হয়। মেঘ গিয়ে মাহমুদা আপুর সাথে শীতের কাপড় পরে নেয়। মেঘ, তাসনিয়া, মাহমুদা আর নীলিমা মিলে বাড়ির পাশে ওদের খেলা দেখতে যায়। মেঘের ইচ্ছে ছিল বেশি তার মাহিন ভাইকে দেখার, কেননা আজ মেঘের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। শুধু মুখে শোনার অপেক্ষা মেঘের। তবে আজ মেঘ বুঝে গিয়েছে তার মাহিন ভাই তাকে ভালোবাসে। চারজন যায় ওখানে। মেঘ দেখতে পায় একটা আকাশি টি শার্ট আর কালো ট্রাউজার পরে পায়ে কেটস পরে ব্যাডমিন্টন খেলছে। মেঘ এই খেলা আগেও দেখেছে, কিন্তু আজ অবাক হয় কেন মাহিন আর ছোট একটা ছেলে অন্য পাশে আইমান আর নিলয়, তবুও যেন তারা হিমশিম খাচ্ছে। কেননা মাহিন বেশিরভাগ একাই খেলছে, তবুও তারা পারছে না। গা ঘেমে টি শার্ট ভিজে গিয়েছে জায়গায় জায়গায়, আর চুলগুলো বারবার সরাচ্ছে মাহিন। মেঘ এক নয়নে তাকিয়ে দেখছে, তবে শুধু তার শ্যামবর্ণের শখের পুরুষকে। একসময় মাহিন এসে বসে হাঁপাতে থাকে। বুকে একটু ব্যথা করছে মাহিনের। মেঘ সেটা দূর থেকে বুঝতে পেরেছে। দৌড়ে বাড়ি গিয়ে এক গ্লাস পানি নিয়ে আবারও ছুটে এসে মাহিন ভাইয়ের পাশে দাঁড়িয়ে গ্লাস এগিয়ে দিয়ে বলে, আপনার আর খেলতে হবে না। কেন খেলতে হবে না? কেন? কারণ আমি বলছি তাই, আপনি খেলবেন না। মাহিন পানি খেয়ে মেঘের হাতে গ্লাস ধরিয়ে দিয়ে মেঘের মাথায় আস্তে করে একটা বাড়ি দিয়ে উঠতে লাগবে। তখন মেঘ মাহিন ভাইয়ের হাত ধরে চোখ রাঙিয়ে বলে, আপনি খেলবেন না মানে খেলবেন না। এতক্ষণ খেলেছেন, কিছু বলিনি। এখন এখানে বসে থাকবেন, ব্যাস। আর কিছু শুনতে চাই না আমি। এই নিলয়, তোরা খেল, আমি এখন আর খেলবো না, ভালো লাগছে না। মেঘ খুব খুশি হয়, কেননা তার মাহিন ভাই বারণ শুনেছে। একটু পর খাবারের জন্য সবাই ডাকলে সবাই খাবার খেতে চলে যায়।
আজ মঙ্গলবার আত্মীয় স্বজনদের বাড়ি তাদের বলার উদ্দেশ্যে মেঘের বড় মামা আর নানা গিয়েছে, সাথে মাহিন আর নিলয়ও গিয়েছে। বিকেলবেলা সাইমা, সাবিয়া ওরা এসেছে। সাবিয়া জানে মাহিনের বাড়ি আগে এসেছে। রুমে মেঘ বিছানায় হেলান দিয়ে বসে মাহিন ভাইয়ের ছবিগুলো দেখছে। কালকে কলেজে দিয়ে এসেছিল, তখন খুব ভালো সময় কাটিয়েছে। যেগুলোর প্রতিটা মুহূর্তের ছবি লুকিয়ে মেঘ তুলে রেখেছে, আর সেগুলোই মেঘ দেখছে আর হাসছে। এমন সময় সাবিয়া রুমে ঢুকে বলে, এই মেঘ, মাহিনকে দেখেছো? না, দেখিনি। সাবিয়া চলে যেতেই মেঘ ভেঙচি দিয়ে রেগে গিয়ে বলে, জানলেও বলবো না, আর বললেও ধারেও ঘেঁষতে দিব না। এমন সময় নীলিমা রুমে ঢুকতে ঢুকতে বলে, কাকে ঘেঁষতে দিবি না ননদিনী? ওরে দেখলেই আমার শরীর জ্বলে। কারে দেখলে তোর গা জ্বরে? মেঘ এবার আরো রেগে যায়, কেননা মাহিন ভাইয়ের গা ঘেঁষে বেড়ায় সাবিহা, আর যেটা একটু সহ্য হয় না মেঘের। মেঘ রাগে নিচের ঠোঁট কামড়ে বলে, আরে আবার সাবিহারে, আমার ভাই তো লাখে একটা, তাই তোরে ছাড়া কাউরে বোঝে না। আর ওই বুইরা খাটাস বেটা সবার ক্রাশ হয়ে বসে আছে। আমিও বুঝি না, এত ফর্সা ছেলে বাদ দিয়ে আমার শ্যামবর্ণের শখের পুরুষের দিকেই কেন নজর দিতে হবে সবার? বাবু কুল, বাবু কুল। এত হট ইউ কেন? মাহিন ভাইয়া কিন্তু সহ্য করতে পারবে না। মেঘ ডেকে মাহিন ভাইকে ফোন দিতেই প্রথমবারে মাহিন রিসিভ করে বলে, হ্যাঁ বল। কোথায় আপনি? আর কখন আসবেন? সেই সকালে বেরিয়েছেন। আসতেছি ম্যাডাম, একটু ওয়েট করেন। মেঘ হেসে ফোন কেটে দেয়। নীলিমার দিকে তাকাতে দেখতে পায় নীলিমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন এই বুঝি চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসবে। মেঘ ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কিরে, তোর আবার কি হলো? এরকম করে তাকিয়ে আছিস কেন? যে মেয়ের জেদের সাথে কেউ পারে না, তার রাগ জেদ এক কথাতেই গায়েব। বাহ বাই বাহ, মুঝে মারো। যাই হোক, বাদ দে, চল রাস্তার পাশে সরিষা খেতে যাই। অনেক সরিষা ফুল ফুটছে, দুজন মিলে ছবি তুলবো, কি বলিস? মেঘও রাজি হয়ে যায়। তারপর দুজন সেখানে গিয়ে কিছু ফুল ছিঁড়ে একে অপরের কানে গুঁজে ছবি তুলতে শুরু করে। হঠাৎ একজন বলে ওঠে, এই যে মিস অপরূপা, এভাবে নিজের সৌন্দর্য কাউকে দেখাবেন না প্লিজ, তাহলে মানুষের চলাচল করতে সমস্যা হবে। কথাটা শুনে মেঘ আর নীলিমা দুজনেই তাকায়। মেঘ দেখতে পায় আকাশ সামনে দাঁড়িয়ে, মুখে একটা মিষ্টি হাসি। নীলিমা চিনতে পারছে না দেখে মেঘ পরিচয় করিয়ে দেয়। তারপর আকাশকে বলে, এই কথা কেন বললে শুনি? এভাবে এক সৌন্দর্য আর এক সৌন্দর্যের মাঝে এসে দাঁড়ালে লোকে কোনটা রেখে কোনটা দেখবে শুনি। এরপর ওরা তিনজন কিছুক্ষণ গল্প করে বাড়িতে ফিরে আসে। মূলত জিনিয়া আর আকাশ দুজনে আজকে চলে এসেছে। জিনিয়া এখন আর মাহিনের পিছু লাগছে না। উঠানে আজ সবাই বসে আছে। এর মধ্যে বাইক নিয়ে বাড়ির ভেতরে মাহিনটা চলে আসে। ওদের আশা দেখে মেঘের মামিরা উঠে যায়। শুধু সাজেদা বেগম আর নীলিমা, জিনিয়া ওরা বসে আছে। মেঘ হা করে তার মাহিন ভাইকে দেখছে, কেননা সকালে মেঘ ঘুমে থাকতেই মাহিন চলে গিয়েছিল। মাহিন গাড়ি থেকে নেমে চশমা বুকে রাখে, গায়ে সাদা শার্ট ইন করে কালো প্যান্টের সাথে পরেছে, আর সাথে নীল ব্লেজার। মেঘ রাশ খাবে নাকি রাগ করবে বুঝতে পারছে না। মাহিন এসে ব্লেজার গা থেকে খুলে তার ডার্লিং এর হাতে ধরিয়ে শার্টের বুকের একটা বোতাম খুলতে খুলতে পরে, আমারে যদি কেউ এক গ্লাস পানি খাওয়াতো তাও তার জন্য দোয়া করতে পারতাম। অমনি মেঘ আর সাফিয়া গিয়ে পানি নিয়ে আসে। মাহিন সাবিহারটা নিয়ে খায়। অমনি মেঘ রাগে ফুঁসতে থাকে। রাগে দৃষ্টিতে তাকায় মাহিনের দিকে। তাসনিয়া ঠাট্টা করে এসে বলে, কিরে, পানি খেলি, দোয়া তো দিতে চাইলি। অবশ্যই সাবিহার যেন সুন্দর একটা ছেলের সাথে বিয়ে হয়, যেন সে সবসময় সাবিহাকে অনেক ভালোবাসে, 2-4টে বাচ্চা কাচ্চা হয়, সুখে যেন থাকে সাবিহা। সুখী হও বোন। এটা বলে সাবিহার মাথায় হাত বুলিয়ে দেয়। সাবিহা রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। মেঘ দাঁত কেলিয়ে হাসতে থাকে। মেঘ বুঝে যায় কেন পানি খায়নি। তার হাতে মেঘ খুব খুশি হয়। রাতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে মাহির নিলয়দের বলে আজ খেলবে না, একটু কাজ করবে। নিলয়, আইমান ওরাও কিছু বলে না। রাতে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো গল্প শুরু করে দিয়েছে। মরিয়ম বেগম মেঘকে বলে নানুকে ডেকে আনতে। মেঘ আচ্ছা বলে উঠে যায়। মেঘ ওর নানুকে খুঁজতে খুঁজতে পুরনো ঘরে তার নানুর কণ্ঠস্বর শুনতে পায়। মেঘ ডাক না দিয়ে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পায় তার ফুপু আয়েশা চৌধুরী মাহিন ভাইয়ের কাঁধে মাথা রেখে নিঃশব্দে কান্না করছে। মেঘ তেমন গুরুত্ব না দিয়ে ফিরে যায়। আয়েশা চৌধুরীর কান্না একটু বেড়ে যায়। মাহিন বলে ওঠে, তোমাকে আর কাঁদতে হবে না। আর কত কাঁদবে? ভুল তো তোমার না, যাদের ভুল তারা যদি একটু কাঁদতো বিশ্বাস করো আমার অভিযোগ থাকতো না। তবে এমন একটা কাজ করতে চলেছি, তোমরা দুজন অন্তত আমার পাশে থেকো। আমায় একটা বার বলারও প্রয়োজন মনে করলো না তারা? কিভাবে করতে পারবে এই কাজ? একটু ধৈর্য ধরো, আর মাত্র 4 বছর সময় দাও আমাকে ফুপু। জানি এটা অনেক সময়, তবে এছাড়া আর কোনো উপায় নেই।
এরপর তিনজন কথা শেষ করে বাকি সবার কাছে চলে আসে। যেহেতু গ্রামে অনুষ্ঠান সেহেতু অনেক আয়োজন, এক এক জায়গায় এক এক নিয়ম অনুযায়ী সেটা হয়। এরপর খাওয়া দাওয়া শেষ করে ছেলেরা কয়েকজন খেলতে চলে যায়। পরের দিন খুব সকালে শীতের পিঠা বানাচ্ছে কয়েকজন মিলে। মেঘ বসে বসে দেখছে। এমন সময় সাবিহা জিনিয়া ওরা এসে মেঘের পাশে বসে। সাবিহা বলে, মেঘ, আমাদের সাথে গেলে না মিস করলে? কি মিস করলাম? আমরা খেজুরের রস খেলাম, বড় মামাকে বলেছি, পরে মামা নিয়ে গিয়ে খাইয়েছে, তুমি তো গেলে না। মেঘ শুনে একটু মন খারাপ করে। সাবিহা জিনিয়া এসে ঘনিষ্ঠ হয়ে গিয়েছে, তার উপর দুজনের পছন্দ এক বলে কথা। সাবিহা আর জিনিয়া আবার উঠে চলে যায়। মেঘের ভালো লাগছে না দেখে নিজের রুমের দিকে যেতে বসে দাঁড়িয়ে যায়। এক পলক মাহিন ভাইয়ের রুমের দিকে তাকিয়ে দেখে, তারপর সেদিকে হাঁটা দেয়। দরজায় ধীরে ধাক্কা দিতেই মেঘ দেখতে পায় দরজা খুলে গিয়েছে। ভোরের দিকে রান্না করার কিছু জিনিস রুম থেকে বের করার জন্য ডাকলে মাহিন উঠে দরজা খুলে দিয়েছিল, কিন্তু মাহিন বলে দিয়েছিল কাউকে রুমে ঢুকতে না দিতে। কিন্তু মেঘ এসেছে কেউ খেয়াল করেনি। মেঘ জানে তার উপস্থিতি মাহিন ভাই টের পায়, তবুও সাহস করে রুমে ঢুকেছে। মেঘের মন খারাপ হলে ইচ্ছে হয় তার মাহিন ভাইয়ের কাছে ঘেসে দু চোখ ভরে তাকে দেখতে, তারপর নিজের অশান্ত মন শান্ত করতে। মেঘ ধীর পায়ে এসে বিছানায় বসে জানলা দিয়ে আসা আলোয় তার মাহিন ভাইয়ের দিকে তাকায়। ঠোঁটের কোণে এক চিলটে হাসি ফুটে উঠেছে। হঠাৎ মেঘকে অবাক করে মাহিন চোখ বন্ধ করে আজও মেঘকে ধরে পাশে শুয়ে দিয়ে গায়ে কম্বল চাপিয়ে দিয়ে এক হাত মেঘের পেট বরাবর দিয়ে রাখে, যেন উঠতে না পারে। এতটুকু কাজে মেঘ যেন বরফের মতো জমে গিয়েছে, শরীরে কোনো শক্তি পাচ্ছে না। বুকের ভেতর যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলছে, যার শব্দ মেঘ বাইরে থেকে শুনতে পাচ্ছে। নিঃশ্বাস বেড়ে সারা শরীর কাঁপতে শুরু করেছে। মাহিন ঘুম ঘুম ভাব নিয়ে বলে, মন খারাপ কেন? কিছু না, এমনি। বলো তাড়াতাড়ি। সাবিহা আর জিনিয়া খেজুরের রস খেয়েছে, আমি খেতে পারিনি তাই। এত সকালে উঠেছিস কেন? ঠান্ডা লাগছিল বিছানায় শুয়ে থাকতে, যেদিকে ফিরি সেদিকেই ঠান্ডা লাগে, তাই উঠে চুলার পাশে বসেছিলাম। এখানে ঘুমা চুপচাপ। মেঘে যেন বিশ্বাসই হচ্ছে না কথাটা। একে তো মাহিন ভাই আরো সরে এসেছে, যার ফলে মেঘের ধুকপুকানি আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। মেঘ এবার একটু উষ্ণতা পেতে শুরু করে বুঝতে পারে মাহিন ভাই কম্বলের নিচে খালি গায়ে শুয়েছে। এই উষ্ণতার ফলে ক্রমে মেঘের মাঝে অন্যরকম অনুভূতির শিহরণ বয়ে যাচ্ছে। বেলি ফুলের তীব্র গন্ধ আর শরীরের উষ্ণতা মেঘকে যেন গভীর সমুদ্রে তলিয়ে দিচ্ছে। একসময় মেঘ ঘুমিয়ে পড়ে। একটু পর তাসনিয়া বসে আছে। মরিয়ম বেগম মাহিনকে ডাকতে দিয়ে পাঠায়। তাসনিয়া রুমে ঢুকে থ হয়ে দাঁড়িয়ে যায়। তাসনিয়া ভাবতে পারি এই দুটোকে একসাথে পাবে। মুখ চেপে হাসতে হাসতে তাসনিয়া মাহিনের কাছে যায়। মাহিন জেগেই ছিল, শুধু চোখ বন্ধ করে আছে। তাসনিয়ার কাছে দিতে মাহিন তাকায়। তাসনিয়া হেসে বলে, বিয়ে হয়নি আর এখনো একসাথে? না না, এইভাবে তো একসাথে শোয়া যাবে না, দাঁড়া ওকে ডাকি। তাসনিয়া এটা বলে মেঘকে ডাকতে যাবে, অমনি মাহিন বলে ওঠে, আপু ওরে ডেকো না, তুমি চলো, আমিও আসছি। তাসনিয়া আর কিছু না বলে চলে যায়। মাহিন মেঘের কপালে ভালোবাসার পরশ রেখে দিয়ে তাকিয়ে দেখে মেঘ ঘুমের ঘরেই হাসছে। মাহিন বলে ওঠে, হায় হায়, আমার মেঘবতী দেখি স্বপ্নেও আমার ছোঁয়া পায়। একটু পর ঘুম থেকে উঠতেই মেঘের মনে পড়ে তার কপালে মাহিন ভাই চুমু দিয়েছে, সেটা স্বপ্নে দেখেছে। মেঘ কিছুটা লজ্জা পায়, তবে ভাবে স্বপ্নটা যদি সত্যি হতো। রাতে মাহিন খেলা থেকে চলে আসে, ওদেরকে বলে মাহিন মেঘের রুমে জানলার পাশে গিয়ে মেঘকে ফোন দেয়। মেঘ রিসিভ করতেই মাহিন বলে, রুমে কেউ না থাকলে জানালা খোল। কি হয়েছে? রুমেও তো আসতে পারতেন। বেশি কথা না বলে তাড়াতাড়ি বাহিরে আয়, 1 মিনিটও যেন দেরি না হয়। মাহিন শুনে যেতে মেঘ দ্রুত তাড়াহুড়ো করে বেরিয়ে দেখতে পায় মাহিন ভাই দাঁড়িয়ে। মেঘ কিছু বলবে তার আগেই মাহিন মেঘের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মেঘ জিজ্ঞেস করে, এই কুয়াশার ভেতর আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? তোকে বিয়ে করতে নিয়ে যাচ্ছি। কথাটা শুনতেই মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে ওঠে। হৃদয়ে এক প্রশান্তির হাওয়া বয়ে যায়। মন প্রজাপতির ন্যায় উড়ে বেড়াতে শুরু করে। মেঘ উৎফুল্ল কণ্ঠে বলে, সত্যি মাহিন ভাই? এই কথা বলে মাহিনের হাত এবার মেঘের শক্ত করে ধরে হাঁটতে থাকে, কারণ সে জানে বিয়ের কথা মজা করলেও যেখানে নিয়ে যাবে তার মাহিন সে সেখানেই যেতে চায়। একসময় তারা দুজন অনেকগুলো খেজুর গাছের গোড়ায় গিয়ে দাঁড়ায়। মেঘ বুঝে যায় মাহিন ভাই তাকে এখানে কেন এনেছে। মেঘ খুব খুশি হয়। সকালে শুধু মন খারাপ করেছে, সেটা শুনতেই মাহিন ভাই তাকে এনেছে। মেঘকে অবাক করে মাহিন নিজেই গাছে উঠে যায়। মেঘ থ হয়ে দাঁড়িয়ে আছে নিচে। একসময় মেঘ বলে ওঠে, আমাকে রাতে না এনে সকালেও তো আনতে পারতেন। খেজুরের রস রাতে টাটকা থাকে, কেননা বিকেলের দিকে এটা কেটে লাগায়। দুজন চাঁদের আলোয় হাঁটছে। কিছুদূর যাওয়ার পর মাহিন আচমকা মেঘের সামনে দাঁড়ায়, সাথে মেঘও দাঁড়িয়ে যায়। মাহিন মেঘের সামনে হাঁটু গেড়ে বসলে তার পছন্দের বেলি ফুলগুলো এগিয়ে দিয়ে বলে, মরুভূমির কাপন দেখেছি রক্ষতার আনন্দ,
তোকে আমি হঠাৎ পেয়েছি, হারিয়েছি সব ছন্দ। তপ্ত বালুতে ফুটতে দেখেছি রক্ত রঙিন ফুল, হঠাৎ হাওয়ায় উড়তে দেখেছি তোর খোলা চুল। ভাঙলো আমার ভুল, বৈরাগ্যকে ভালোবেসেছি, ভালোবেসেছি তোকে, তোকে আমার সবই দিয়েছি ভালোবাসার এক ফাঁকে। মেঘ ভীষণ খুশি, চোখ দুটো ছলছল করছে, তবে সেটা খুশির কারণে। মেঘ সবসময় আশা করত মাহিন ভাই তাকে মনের কথাগুলো বলবে, আর আজ ঠিক তার মনের আশা পূরণ হয়েছে। ফুলগুলো মেঘ নিয়ে নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে ঘ্রাণ নাই, তারপর সোজা তার মাহিন ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে মেঘ। মাহিনও তার প্রিয়তমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। মেঘের ভালোবাসা যেন আজ পূর্ণতা পেয়েছে। একটু পর মাহিন মেঘকে ছেড়ে দেয়। মাহিন এবার মেঘের চোখের দিকে তাকিয়ে আছে। মেঘবতীর মায়ায় আসক্ত মাহিন। মেঘ এক নজরে তাকিয়ে আছে তার শ্যামবর্ণে শখের পুরুষের চোখ জোড়ার দিকে, যার নেশাক্ত চাহনি মেঘকে মাতিয়ে তুলেছে। বুকের থুকপোকানি তীব্র হয়েছে, সেই সাথে নিঃশ্বাসটা বোধহয় আটকে গিয়েছে। চারিদিকে নীরবতা, আকাশে পূর্ণিমা চাঁদের আলোর নিচে মেঘ আর মাহিন যেন উন্মাদ প্রেমে মগ্ন হয়েছে। দুজনের চাহনি কারো থেকে সরছে না। কুয়াশা চাদর তাদের দুজনকে আচ্ছন্ন করছে বারবার, যার শীতলতার অনুভবে দুজন কিছুটা কেঁপে কেঁপে উঠছে। মেঘের ঠোঁটজোড়া কাঁপছে, কিন্তু সে তার শখের পুরুষের ছোঁয়া পেতে ভীষণ উদ্বিগ্ন। সবকিছু যেন আজ হার মেনেছে। জমে থাকা অনুভূতিগুলো আজ ভেসে বেড়াচ্ছে চারিপাশে। মাহিন মেঘের কোমল ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দেয়। মেঘ মাহিনের পিঠে হাত দিয়ে শার্ট খামচে ধরে আবেশে চোখ বন্ধ করে ফেলে। শ্যামবর্ণের শখের পুরুষের প্রতিটি ছোঁয়ায় মেঘের সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। হৃদয় কম্পিত করে তোলে, যেন আজ সে হারাতে চায় কুয়াশার চাঁদ মাঝে। সমস্ত ভালোবাসা আজ উজাড় করে দিতে চায় মেঘ। মাহিনের শরীরের উষ্ণতা ক্রমেই মেঘকে আরো উন্মাদ করে দিচ্ছে। অজানা অনুভূতি কাজ করছে। মাহিন ভাইয়ের নিঃশ্বাসটাও যেন মেঘের শরীরে কাঁপুনি তুলছে বারবার। কতক্ষণ এভাবে দুজন ছিল তা জানা নেই, তবে দুজন ছেড়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। মাহিন মেঘের দিকে তাকিয়ে দুষ্টুমির হাসি দেয়। মেঘ লজ্জায় লাল হয়ে মাহিন ভাইয়ের বুকে মুখ লুকায়। মাহিন তার মেঘবতীকে জড়িয়ে ধরে হেসে দেয়। দুজন বাড়ি ফিরে আসে। তবে মেঘ আজ খুব খুশি, চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। মেঘকে খুশি থেকে সাজেদা মজা করেন। মেঘ লজ্জা পেয়ে চলে যায়। সাজেদা বেগম কিছুটা হেসে ফেলে। এরপর সবাই কম বেশি কথা বলে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে যায়। আর এবার অনুষ্ঠান মেঘের খুব ভালো মুহূর্ত কেটেছে মাহিন ভাইয়ের সাথে, যার জন্য মেঘের আর কোনো অভিযোগ নেই। সাবিয়া আর আকাশ দুজন একসাথে মিলেও বেশ মেঘ আর মাহিনকে দূরে সরিয়ে নিজেদের স্বার্থ বের করতে পারেনি। অনুষ্ঠান শেষ করে সবাই নিজেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। মেঘ মাহিন ভাইয়ের বাইকে যাবে। মেঘ এজন্য আগে থেকে সেভাবেই রেডি হয়ে আছে। একটু পর মাহিন বাইক নিয়ে মেঘকে পেছনে বসে রওনা হয়। নিলয়, নীলিমা আর মাহমুদা এক বাইকে যাবে। বাড়ি থেকে কিছুটা দূর আসতেই মেঘ হাত দিয়ে জড়িয়ে ধরে মাহিন ভাইকে। মাহিন একটু হেসে নিজের মতো চালাতে থাকে। রাস্তায় কয়েক জায়গায় গাড়ি থামিয়ে দুজন এটা ওটা খেয়েছে, একটু ঘুরেছে, শেষে বাড়ি ফিরে এসেছে। মেঘ নিজের রুমে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে ঘটে যাওয়া সব মুহূর্তগুলো মনে করতে থাকে। জড়িয়ে ধরা প্রথম কিস, এসব ভাবতেই মেঘ ভীষণ লজ্জা পায়। পুরো কল্পনার জগৎ জুড়ে শুধু যেন তার মাহিন ভাই। আরো অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে মেঘের পরীক্ষা চলে এসেছে। মেঘ এখন ঠিকমতো পড়াশোনায় মনোযোগ দিয়েছে, কেননা তার মাহিন ভাইয়ের আদেশ ঠিকমতো পড়াশোনা করতে হবে, তবেই তাকে পাবে। এসব ভেবে মেঘ সম্পূর্ণ মনোযোগ পড়াশোনায় দিয়েছে। মাহিন মেঘের পড়াশোনার ফাঁকে ফাঁকে দুষ্টুমিতে সাথ দেয়, তখন মেঘও খুব খুশি হয়ে যায়। মাহিন ওদের কলেজে নিয়মিত ক্লাস নেয়। এখন আর পরীক্ষার খুব ভালো প্রিপারেশন সবার তৈরি করে দেয়। মেঘের সাথে সাথে বাকিরাও খুব খুশি হয়ে যায়। এছাড়া মাহমুদা অনেকটা হেল্প করে মেঘকে। পরীক্ষাগুলো শেষ হয়েছে। মেঘের সম্পূর্ণ আস্থা সে GPA 5 পাবে। একটু রেস্ট নিলেও অ্যাডমিশনের চিন্তা ভাবনা তার আছে মাথায়, কারণ মেঘ ডক্টর হতে চায়। যদিও মঞ্জুর চৌধুরী ও নাইমুর চৌধুরী এতেই খুশি হয়েছে। নাইমুরও মেঘের এক্সামে খুব খুশি হয়েছে। আজ শুক্রবার বিকেলে ছাদে মাহমুদা আর মেঘ বসে আছে। মাহমুদা হঠাৎ বলে ওঠে, আচ্ছা মেঘ, বড় আব্বু আর ছোট আব্বু যদি রাজি না হয় তোমার বিয়েতে? আসলেই তো, তাহলে তো সমস্যা। দাঁড়াও, এক্ষুনি ওনাদের রাজি করিয়ে আসি। এখন তো পরীক্ষা শেষ। মেঘ গিয়ে দেখে মঞ্জুর চৌধুরী এবং নাইমুর চৌধুরী বসে কথা বলছে রুমে। এমন সময় মেঘ দরজার কাছে আসতে মঞ্জুর চৌধুরী হেসে ভেতরে আসতে বলে। মেঘ ভেতরে এসে মাথা নিচু করে ভয়ে চোখ বন্ধ করে। মার খাওয়ার ভয়ে এক নিঃশ্বাসে বলে দেয়, আব্বু, বড় আব্বু, আমি মাহিন ভাইকে ভালোবাসি। বিয়ে করলে ওনাকে করবো, আর কাউকে না। কথাটা বলে চুপ করে থাকে মার খাওয়ার প্রস্তুতি নিয়ে। তবে কিচ্ছু হচ্ছে না দেখে চোখ খুলে তাকিয়ে অবাক হয়, কেন তারা দুজন হাসছে আর তারা রাজিও হয়ে যায়। তার সাথে তারা জানিয়ে দেয় নীলিমার পরিবারও রাজি।
মেঘ খুশিতে গদগদ হয়ে ধন্যবাদ দিয়ে চলে এসে সবটা মাহমুদাকে জানিয়ে দেয়। বিয়ের দিন ঠিক করা হয়, মাহিনও সম্মতি দেয়। আর তাতেই যেন মেঘের খুশি যেন সারা বাড়িতে ছড়িয়ে যায়। এমন পাগলামো দেখে বড়রা হাসে আর বলে এখনো যেন ছোটই আছে। তবে মেঘের কথা পছন্দের মানুষকে বিয়ে করার মতো আনন্দ অন্য কোনো কিছুতে নেই। কাল গায়ে হলুদ, পরশু বিয়ে। চৌধুরী বাড়ি সাজানো হচ্ছে, বাড়ির দুই ছেলেই একসাথে বিয়ে বলে কথা। অনেক আত্মীয় স্বজন দিয়ে ভরে গিয়েছে বাড়ি। গরম পড়তে শুরু করেছে। ছাদে মেঘ আর মাহিন দাঁড়িয়ে আছে। মেঘ খুব খুশি। রাত 1টা বেজে গিয়েছে। মাহিন এবার মেঘকে রুমে দিয়ে পাঠায়। মাহিন দাঁড়িয়ে সবকিছু দেখে একটা সিগারেট পকেট থেকে বের করে ধরিয়ে এক টান দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আমায় মাফ করে দিস মেঘ। সকালে মেঘের ঘুম ভাঙে। উঠে দেখতে পায় মাহিন ভাই এর রুমে দরজা খোলা। রুমে ঢুকে মেঘ খুশি হয়। এই রুম মেঘের হয়ে যাবে ভাবতেই কেমন লাগে মেঘের। তবে তার শ্যামবর্ণের শখের পুরুষকে এক পলক দেখতে চায়, এর জন্য নিচে যাবে। এমন সময় ড্রেসিং টেবিলে দুটো কাগজ দেখতে পায়। প্রথমে এড়িয়ে যেতে চাইলো, মেঘের আগ্রহ জমে, তাই লুকিয়ে এদিক সেদিক কাউকে না দেখে ওপরেরটা হাতে নেয়। আর সেখানে লেখা, আমাকে মাফ করে দিস মেঘ। আর একটা চিঠি আছে, সেটা আব্বুকে দিস। ভালোবাসি তোকে মেঘ, ভালো থাকিস সবাই। এতটুকু পরে মেঘ জ্ঞান হারিয়ে পড়ে যায়। স্পষ্ট করে কোনো কিছু উল্লেখ নেই তাতে। তবে কি হলো না মেঘ মাহিনের মিলন? প্রতিদিন নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের মনের মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।